সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালাম স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আছি স্যার, আপনার দোয়ায় মোটামুটি ভালো আছি স্যার। আচ্ছা। তো মোটামুটি উইন্টার সিজন পুরোপুরি শুরু হয়ে গেছে না? শীত এই লাস্ট 2 দিন ধরে তো টাকাতে ভালোই। জি স্যার, জি জি। তো পড়াশোনা কেমন চলতেছে শাওন ভাই? স্যার, পড়াশোনা তো আপনি যা করাচ্ছেন এগুলোই এগুলোই স্যার, সময় পাইতেছি না আর কি নিজে পড়াশোনা করার আর কি। তো এই আশা করি স্যার শুরু করে দিব আর কি। হচ্ছে আর কি ওই আপনার ওগুলি একটু, যেমন ওই যে হিসাব বিজ্ঞান যা পড়াইছেন, যে কয়েকটা ক্লাস করাইছেন, মানে আমি আমার পার্সপেক্টিভে বললে, যেহেতু আমি হিসাব বিজ্ঞানে আমার বিবিএ এমবিএ আছে, মোটামুটি এটা একটু ভালো বুঝি আর কি টুকটাক। না, ভালো বুঝি বলতে ভুলে গেছিলাম, আপনি পড়াতে আবার এগুলো একটু রিকালেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আমার মেনলি দেখতে হবে কিছু থিওরি, আর হচ্ছে ওই আপনি ট্যাক্সের যে ম্যাথ গুলো আর কি, বেসিক্যালি এগুলো একটু কনসেন্ট্রেট করলে আশা করি একটা রেজাল্ট চলে আসবে, আশা করি। আপনার জি দোয়া থাকবে। জি জি জি, ইনশাল্লাহ। মানে একটু নিয়মিত ভাবে অল্প সময় যদি রেগুলারলি দেন, তাহলে দেখা যাবে যে একটা ভালো প্রস্তুতি চলে আসবে ইনশাল্লাহ। স্যার স্যার স্যার, জি জি। আপনি অনেক সময় দিন। কষ্ট করছেন, অনেক কষ্ট করতেছেন। না না, আমি চেষ্টা করতেছি যে আসলে আহ, এখানে এই প্ল্যাটফর্মে যারা আছে সবাই যাতে এখান থেকে, এটা তো আসলে অনলাইন ক্লাস, ম্যানুয়ালি যদি হইতো তাহলে হয়তো আরো বেশি ইফেক্টিভ হইতো। ম্যানুয়ালি হইলে আরো বেশি ইফেক্টিভ হইতো, এটা তো আর সম্ভব না অনলাইনে আসলে। তারপরেও আমি চেষ্টা করেছি যে আসলে সব বিষয়গুলাতে টাচ করার জন্য, যে যে বিষয়গুলা পরীক্ষাতে আসতে পারে। এর বাইরে কিছু আসা মানে অসম্ভব ব্যাপার। এর বাইরে থেকে কিছু আসবে না। একটা আমি যে একটা বিষয়গুলো পড়িয়েছি এখান থেকে সব আসবে। একটা বিষয় আপনাকে শেয়ার করি স্যার, সেটা হচ্ছে যে আজকে তো নিয়ম অনুযায়ী আজকে শেষ ক্লাস আর কি, নিয়ম অনুযায়ী। জি জি। বাট আমরা আরো দু একটা ক্লাস পাবো, দুই তিনটা ক্লাস পাবো, এটা আমরা হ্যাঁ এক্সপেক্ট হ্যাঁ করি। হ্যাঁ বাট হ্যাঁ। নিয়ম অনুযায়ী আজকে শেষ ক্লাস। তো এখন কথা জি হচ্ছে লাইফে তো যে অনেক, আমার জীবন অনেক টিচারের হয়েছে, মানে আসছে গেছে। আপনার আচ্ছা। পড়াশোনা গুলো খুবই আন্তরিক স্যার, এই আন্তরিক পড়াশোনা, এবং আপনি যা করাইছেন খুবই আন্তরিক ভাবে, এবং থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা আসলে বলার অপেক্ষা রাখে। থ্যাংক এই ইউ। অ্যাপ্রিসিয়েশন আপনাকে করতেই হবে এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা দুই একটা কোয়েশ্চেন নিই যে আসলে প্রিভিয়াস যে ক্লাসগুলো আপনার হয়েছে সাথে বা। আমরা একমত। স্যার থ্যাংক ইউ। যথেষ্ট থ্যাংক ইউ। আন্তরিক ছিলেন এবং আমরা খুব মানে সহযোগিতা পাইছি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আইটিভি হয়, স্যারের কথা সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর মানে এটাই আমার মানে সার্থকতা আর কি। আপনারা যদি এই বিষয়টা আহ, মানে বুঝতে পারেন তাহলেই মানে আমার ব্যাপারটা আমার কাছে সার্থক মনে হবে। আর যে আমি যে প্ল্যাটফর্মটাতে আপনাদের সবাইকে একত্রিত করছি, এই প্ল্যাটফর্মের সার্থকতাটা এই জায়গাতেই আমি খুঁজে পাবো আর কি। ইনশাল্লাহ সামনে হয়তো বা আরো নতুন নতুন প্রোগ্রাম শুরু করার চেষ্টা করব। এই হলো ব্যাপার আর কি। আমরা দুই একটা কোয়েশ্চেন নিই আপনাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হলো, বা যে কোনো কোয়েশ্চেন আজকে করতে পারেন। হম। আইটিপি পরীক্ষা সম্পর্কিত কোয়েশ্চেন, স্যার, কোনো জটিলতা থাকলে। স্যার আমাদের জন্য কি মডেল টেস্টের আয়োজন করা যায়? আচ্ছা, এখানে যেহেতু আমরা কিছুদিন সময় পাচ্ছি, এবং আমি আরো 2টা ক্লাস নিব আপনাদের, তো ওখানে সাজেশন দিব। সাজেশন দিব আর পাশাপাশি আহ, খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আলাদাভাবে যেটা সেটাই করব সাজেশনে। পরীক্ষার তো ওইরকম ভাবে এখন অনলাইনে পরীক্ষাটা এইভাবে নেওয়াটা টাফ। তবে আমি ডেমো কোয়েশ্চেন করে, যে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে একটা ডেমো কোয়েশ্চেন করে গ্রুপে দিব। আপনারা নিজ দায়িত্বে বাসায় আনসার করে আবার গ্রুপে এটা শেয়ার করবেন আর কি। এই চিন্তা স্যার ভাবনা এটাই মাথায় বলছিলাম আছে। আর কি, এরকম হ্যাঁ হলে হ্যাঁ। একটু আমি ভালো একটু হতো। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, শোনা যাচ্ছে? জি 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 জি, বলেন, শোনা যাচ্ছে।
ব্যাপারে আজকে যে এর গল্প আর কি, কনফিডেন্টের গল্পটা, সেটা হলো যে প্রথম তো ক্লাস করলাম, পরে যখন জি আবার যে রেকর্ড ক্লাসগুলোর জন্য আবার রিভিশন দিচ্ছি, তখন জি কনফিডেন্ট খুব বেড়ে গেছে, মনে হচ্ছে যে আসলে আমাদেরকে কেউ আমি একবার রিভিশন দিলাম, আর আবার থার্ড টাইম রিভিশন দেওয়া শুরু করছি আর কি। তো থ্যাংক শুক্রবার ইউ। শনি, তো আচ্ছা আমি আচ্ছা। কনফিডেন্টটা এত বাড়ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদেরকে আসলে স্যার কেউ আটকাইতে পারবে না, ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ। যদি আপনার চেষ্টাটা থাকে ঠিকঠাক, তাহলে এই আমরা যে এতদিন আমাদের একটা জার্নি ছিল, জার্নিটা পরীক্ষার আগ পর্যন্ত আপনারা যদি নিয়মিত ভাবে একটু পড়াশোনা করে যান, তাহলে কোনো বিষয় কঠিন মনে হবে না। রেকর্ডের ক্লাস তো আছেই, এখান থেকে আপনারা দেখে অনেক যদি সমস্যা থাকে সমাধান করে নিতে পারবেন। এগুলো ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে আর দুই একটা কোয়েশ্চেন নেই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্টস থাকে, আপনারা যে কেউ যে কোনো অপিনিয়ন দিতে পারেন। আহ, বিশেষ করে আমাদের আমাদের যে ট্যাক্স এক্সপার্ট একাডেমির যে কোর্স গুলো, এটা কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন, এখনো করতে পারেন বা গ্রুপে লিখেও করতে পারেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আর আমরা কিন্তু আমাদের কিন্তু অফলাইন প্রোগ্রামও আছে, যারা ঢাকার ভিতরে আছেন, আপনারা আইটিপি পরীক্ষায় সনদ অর্জন করেন, পরবর্তীতে বাস্তবিক সশরীরে যে ক্লাস, এই ক্লাসগুলা করলে হয়তো বা খুব ইফেক্টিভলি প্রফেশনালটাতে কাজ করা যাবে। হ্যাঁ, আমাদের অফলাইন কোর্সও কিন্তু আছে ট্যাক্সের উপরে। আমরা ওইটা স্যার সপ্তাহে আগে কয়দিন স্যার অফলাইনটা? অফলাইনটা শুক্র এবং শনিবার 8টা ক্লাস থাকে, মানে 8টা ক্লাস থাকে, যেটা এক মাসে শেষ হয়ে যায় আর কি, এক মাসের একটা কোর্স, প্রতি শুক্র এবং শনিবার। কতক্ষণ? এটা আমরা সকাল 9টা থেকে শুরু করি, একদম শুক্রবার নামাজের আগ পর্যন্ত, 12টা 12:30 পর্যন্ত চলে। শনিবারও ঠিক একই, 9টা থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত চলে। 3 ঘন্টা 3.5 ঘন্টার ক্লাস। লোকেশনটা কোথায় স্যার? লোকেশনটা হচ্ছে রামপুরা কাঁচা বাজারের ঠিক অপোজিটে। রামপুরা আচ্ছা, থ্যাংক কাঁচা ইউ। বাজার। হ্যাঁ, রামপুরা কাঁচা বাজার, কাঁচা বাজারের ঠিক অপোজিটে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। নানান বিষয়ে ওখানে ট্রেনিং দেওয়া হয়, এর মধ্যে আমার ট্যাক্সের কোর্সটা ওখানে করানো হয় আর কি। আমরা যদি আবার করতে চাই আর কি অফলাইনে, আপনি তো স্যার করাইছেন অনলাইনে, আবার করতে চাইলে সরাসরি। হ্যাঁ হ্যাঁ, অফলাইনে তো এখন আর আমরা আইটিবি বেস শুরু করব না, আমাদের শর্ট কোর্স থাকবে আর কি। 8টা ক্লাসের ট্যাক্সের উপরে দক্ষতা অর্জনের জন্য কোর্স, যারা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়ে, ওনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এই বেস গুলা। এলো ব্যাপার আর কি। আমরা সময়ে সময়ে আমরা পেজে অ্যাড দিব, অ্যাডের মাধ্যমে আমরা সাধারণত লার্নার পাই। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কখন বেচটা শুরু হচ্ছে। তো আপনাদের গ্রুপে, এখন যেহেতু আপনারা একটা গ্রুপে আছেন, আমরা যখন অ্যাড দিব গ্রুপে ইয়া দিয়ে দিব, আপনার অ্যাডটা শেয়ার করে দিব, ওখান থেকেও আপনারা জানতে পারবেন আর কি। আপনারা ইয়া হবেন, অবগত হবেন যখন বেচগুলো শুরু হয়, 1-2 মাস পর পর শুরু হবে, এরকম আর কি। আমি স্যার অ্যাটেন্ড করতে পারতাম, বাট ডিউ টু মাই অ্যাক্সিডেন্টাল ইস্যু, তো আমি তো এখন মানে অ্যাটেন্ড করতে পারছি না। বাট আইটিপিটা ঠিকঠাক মতো হয়ে গেলে জি দেন জি ফার্দার স্কিল ডেভেলপমেন্টের জন্য মাস্ট, আপনার আপনার সাথে একটা, আপনার সাথে যে সম্পর্ক বিল্ড আপ হচ্ছে এটাকে রাখবো স্যার, এটা এনি হাউ, মানে বিভিন্ন ওয়েতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সমস্যা নেই, আমাদের এই শর্ট কোর্স গুলা চলমান থাকবে। এটা হয়তো বা আপনি এই মাস করতে পারবেন না, আমরা জানুয়ারি থেকে একটা নতুন বেচ শুরু করবো, হয়তো বা জানুয়ারিতে আপনি অ্যাডমিট হতে পারবেন না, ফেব্রুয়ারিতে হবেন, ফেব্রুয়ারি না হলে সামনের বছর হবেন। আমরা আল্লাহ জি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আর কি, ইনশাল্লাহ নন স্টপ এই কোর্স গুলা চলতে থাকবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের স্যার ক্লাসটা একটা খুবই বিষয় একটু সংক্ষিপ্ত। জানার ছিল, জি একটা জি বিষয় জি জি। আমি একটু ভুলে গেছি, যে আমাদের যে এই টোটাল আইটিপির যে সিলেবাস, হ্যাঁ আপনি হ্যাঁ যে 20 ক্লাসেস করাইলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এই ক্লাসেস এর ভিতরে আমরা ট্যাক্স পেয়েছি, হিসাব বিজ্ঞান পেয়েছি, ইংলিশ ধারণা পেয়েছি। আপনি হয়তো বাংলার আজকে একটা মৌখিক ধারণা দিবেন আর কি, কি টাইপের হ্যাঁ কোশ্চেন হয়। হ্যাঁ হ্যাঁ। আহ এগুলোর বাইরে আর কি কোনো কিছু আছে স্যার, মানে ট্যাক্সে বা কোনো সিলেবাস আছে এর বাইরে, মানে না, আহ, সিলেবাস, সিলেবাসে যতটুকু ছিল ওখানে 10টা বিষয় উল্লেখ করা আছে। আমি আজকে জবনিকায় বলে দিব যে কোন কোন বিষয়গুলা পড়ানো হয়েছে, ওখানে দেখা যাবে সিলেবাসে সবই পড়ানো হয়েছে। শীটটাতে অবশ্য লাস্টে এই জিনিসটা রেখেছি আমি।
বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা সংক্ষিপ্ত, খুব লং হবে না। মানে আজকে আমাদের লেকচার শিটটা, আমি লেকচার শিটটা শেয়ার করি আপনাদের সবাইকে। আমি এখন মিউট করে দিই, কি বলেন সবাই? আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নোট ডাউন করে রাখবেন, আমি যখন কোয়েশ্চেন জি নিব স্যার, তখন মিট আপনারা করে দেন। কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, একটু মনোযোগের সহিত দেখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আলোচনা করা হয়েছে আইটিপি পরীক্ষার জন্য, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আজকের ইয়েতে লেকচার সেটাতে স্থান পেয়েছে। আজকে আমাদের 20 নাম্বার লেকচার, ঘোষিত সর্বশেষ ক্লাস আজকে। এরপরে আমরা এক্সট্রা দুইটা ক্লাস দিব মেকআপ ক্লাস হিসেবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, স্বীকৃত কর দায় আর বাংলা বিষয়ের কিছু আলোচনা। আয়কর কর্তৃপক্ষ মানে কি? সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করবেন। তো এটার জন্য নির্দিষ্ট একটা প্রশাসন নির্ধারণ করে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আয়কর কর্তৃপক্ষ গঠিত এবং নিয়ন্ত্রিত হয়। এই আয়কর কর্তৃপক্ষকে পক্ষ এই টোটাল আয়কর বা করদাতাদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করার ব্যাপারটা মনিটরিং করেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে জবাবদিহি করেন। আয়কর কর্তৃপক্ষ হিসেবে কিছু পোস্ট রয়েছে বা পদবি রয়েছে। ওই সমস্ত পদবীর লোকজন এই আয়কর কর্তৃপক্ষ হিসেবে পরিচিত। কারা কারা আয়কর কর্তৃপক্ষ? আমাদের আইটিপি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সম্ভবত 2005-06 সালের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। তো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা আইটিপি পরীক্ষায় সনদ অর্জন করে ট্যাক্স নিয়ে কাজ করব, ট্যাক্স অফিসে যাব। সো কোন পোস্টের লোকজন কতটুকু ইম্পর্টেন্স করে, হোল্ড করে, এটা এটা কিন্তু এই আপনার জানা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি সঠিকভাবে ডিলিংস করতে পারবেন না। তো কারা কারা আয়কর কর্তৃপক্ষ? আয়কর কর্তৃপক্ষ পারে একটা করদাতার আয়কর ফাইলটা বিভিন্ন রকম উপায়ে ভুল ত্রুটি খুঁজে বের করা এবং ওই ফাইলের কর নির্ধারণ করার জন্য ডিসিটিকে আদেশ দেওয়ার ক্ষমতাটা আয়কর কর্তৃপক্ষেরই আছে। তাহলে আয়কর কর্তৃপক্ষ কারা? প্রশ্নটা এইভাবে আসতে পারে যে আয়কর কর্তৃপক্ষ কারা। উত্তর হচ্ছে যে আয়কর কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সর্বোচ্চ পর্যায়ে যে জায়গাটা, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এখানে একটা পোস্টের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে মুখ্য কর কমিশনার। বাস্তবিক অর্থে এই পোস্টটির, এই পদবীর কোনো লোক নাই, কিন্তু এটা রাখা হয়েছে আয়কর আইন 2023-এ রাখা হয়েছে। হয়তোবা ভবিষ্যতে এই পোস্টটা ক্রিয়েট করা হবে। মহাপরিচালক এই পোস্টটা আছে। বাংলাদেশে কর পরিদর্শন পরিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে বলা হয় মহাপরিচালক। কর কমিশনার আপিল, কিছু প্রতিষ্ঠান আছে যেখানে একজন করদাতা সংক্ষুব্ধ হইলে আদেশের বিরুদ্ধে, কর নির্ধারণী আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে পরে একটা জায়গায় গিয়ে বিচার দেয়। বিচার কোথায় দিতে পারে? বিচার দিতে পারে ওই উক্ত আহ, যিনি কর নির্ধারণী আদেশ প্রদান করলো তার যে প্রধান কমিশনার, তার কাছে রিভিউ করতে পারে, অথবা করদাতা আপিলে যেতে পারে, অথবা করদাতা ট্রাইব্যুনালে যেতে পারে, অথবা করদাতা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যেতে পারে, অথবা করদাতা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে যেতে পারে, অথবা করদাতা এডিআর এ যেতে পারে। তাহলে এর মধ্যে এখানে একটা জায়গা যেটা হচ্ছে আপিল। এই আপিলে আহ, যে যাবে করদাতা, যদি কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন তাহলে আপিলে যেতে পারে। তাহলে এই আপিল যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে বলা হয় কর কমিশনার আপিল। তাহলে এই কর কমিশনার আপিল হতে পারে। আবার কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট নামে এলটিইউ, এলটিইউ, এটা একটা ব্রিফ কোয়েশ্চেন হতে পারে। লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট। তো ওই বৃহৎ করদাতা ইউনিটের যিনি প্রধান উনিও কর কমিশনার। এখানে সিরিয়াল অনুযায়ী পোস্ট গুলা দেওয়া আছে। তাহলে উনিও আয়কর কর্তৃপক্ষ। মহাপরিচালক প্রশিক্ষণ, তো জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিসিএস কর একাডেমি নামে একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, যার তত্ত্বাবধানে আসলে আমাদের আইটিপি পরীক্ষাটা হবে।
ওখানের যে প্রধান তাকে মহাপরিচালক বলা হয়। আবার মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, কেন্দ্রীয় গোয়েন্দা সেল মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, একটা প্রতিষ্ঠান আছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে, ওই কেন্দ্রীয় গোয়েন্দা সেলের যিনি প্রধান তাকে বলা হয় মহাপরিচালক। কর কমিশনার, কর কমিশনার হচ্ছে কর অঞ্চলের যিনি প্রধান তাকে কর কমিশনার বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে আপনারা শুনে থাকবেন, আপনার যে টিআইনটা আছে বা আপনি আহ, আহ, যে সার্কেলের অধীনে একজন নিবন্ধিত করদাতা, ওই সার্কেলটা কোনো একটা জোনের হয়ে থাকে, কোনো একটা কর অঞ্চলের অধীনে হয়ে থাকে। কর অঞ্চলের যিনি প্রধান তাকে বলা হয় কর কমিশনার। একটা কর অঞ্চলের 22টা সার্কেল থাকে, এটা সব কর অঞ্চলের মধ্যে আপনার 22টা করে সার্কেল থাকে। তো 22টা সার্কেলে আবার 22 জন ডিসিটি বা উপকর কমিশনার থাকে। আর 22 জন ডিসিটি বা উপকর কমিশনারকে নিয়ন্ত্রণ করে একজন, যিনি ওই কর অঞ্চলের অফিস প্রধান, তাকে বলা হয় কর কমিশনার। খুব ইম্পর্টেন্ট একটা মানে পোস্ট, ইনকাম ট্যাক্স অনুবিভাগের, আয়কর অনুবিভাগের একটা ইম্পর্টেন্ট একটা পোস্ট এটা, কর কমিশনার। অতিরিক্ত কর কমিশনার, যিনি অতিরিক্ত কর কমিশনার আপিলও হতে পারে, পরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল হতে পারে, বা অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণে হতে পারে, অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার হতে পারে। তাহলে কর কমিশনারের নিচের যে পোস্টটা এটা হচ্ছে অতিরিক্ত কর কমিশনার, সহজ কথায়। অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চলেও থাকতে পারে, আবার আপিল অঞ্চলেও থাকতে পারে, আবার কেন্দ্রীয় গোয়েন্দা সেলেও থাকতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলে যখন থাকেন তখন ওই অতিরিক্ত কর কমিশনার পরিচালক নামে থাকে না, এলো ব্যাপার, ব্যক্তি একজনই এখানে। আবার অতিরিক্ত মহাপরিচালক, তাকে যদি বিসিএস কর একাডেমি দিয়ে দেওয়া হয়, তখন তার পোস্টের নাম হয়ে যাবে অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ। মানে জায়গা অনুযায়ী পোস্টের নামটা বেরি করতেছে, হ্যাঁ? আর অতিরিক্ত মহাপরিচালক সে যদি পরিদর্শনে মানে পরিদর্শন হচ্ছে কর পরিদর্শন পরিদপ্তর নামে একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অধীনে একটা প্রতিষ্ঠান রয়েছে, কর পরিদর্শন পরিদপ্তর। তো ওখানে যদি তার পোস্টিং হয় তাহলে তাকে বলা হবে অতিরিক্ত মহাপরিচালক। আরেকটা পোস্ট হচ্ছে যুগ্ম কর কমিশনার। তাহলে স্বাভাবিকভাবে এই সেন্সে যদি চিন্তা করেন, কর কমিশনারের পরের যে পোস্টটা এটা হচ্ছে অতিরিক্ত কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনের পরের যে পোস্টটা সেটা হচ্ছে যুগ্ম কর কমিশনার। যখন উনি আপনার একটা কর অঞ্চলে থাকে তখন তাকে পরিদর্শনী যুগ্ম কর কমিশনার বলা হয়। আর যখন উনি আপিলে থাকে তখন যুগ্ম কমিশনার আপিল। যখন প্রশিক্ষণে থাকে তখন পরিচালক বলা হয়। যখন কেন্দ্রীয় গোয়েন্দা সেলে তার পোস্টিং হয় তখন তাকেই বলা হয় যুগ্ম পরিচালক। আর যখন পরিদর্শন পরিদপ্তর অধিদপ্তরে পোস্টিং হয় তখন তাকে পরিচালক বলা হয়। একই, মানে একই ব্যক্তির আর কি, পোস্ট গুলা বিভিন্ন প্লেস অনুযায়ী বেরি করে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একজন কর্তৃপক্ষ সেটা হচ্ছে উপকর কমিশনার। যখন কর অঞ্চল গুলাতে থাকে তখন তাকে উপকর কমিশনার বলা হয়, আর যদি তার পোস্টিং হয় কেন্দ্রীয় গোয়েন্দা সেলে তখন তাকে উপপরিচালক বলা হয়। মানে ওনারা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। আয়কর কর্তৃপক্ষ কারা? তারা। এই পোস্টের নামগুলো আপনাকে লিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। কর কমিশনার কর্তৃক তার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনার গণের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার, ট্যাক্স রিকভারি অফিসার নামে একটা পোস্ট আছে, আয়কর আইন 2023-এর মাধ্যমে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। এই ট্যাক্স রিকভারি অফিসার কে? এটা হচ্ছে একটা কর অঞ্চলে একজন বা দুইজন, এটা কমিশনার কর্তৃক মনোনীত থাকবে। তার পোস্টটা কমপক্ষে উপকর কমিশনারের নিম্নে হবে না আর কি, তার উপরে কোনো একটা পোস্ট থেকে ট্যাক্স রিকভারি অফিসার বা ওই উপকর কমিশনারের পোস্ট হতে কোনো একজনকে ট্যাক্স রিকভারি অফিসার এর দায়িত্ব দেওয়া হবে। তাহলে উনিও কিন্তু আয়কর কর্তৃপক্ষ। সহকারী কর কমিশনার, যিনি কর অঞ্চলে থাকেন তাকে সহকারী কর কমিশনার বলে। আর উনি যদি কেন্দ্রীয় গোয়েন্দা সেল নামে একটা প্রতিষ্ঠান আছে ওখানে তার পোস্টিং হয় তাকে তাহলে সহকারী পরিচালক বলা হবে। ট্যাক্স ক্যাডারে যারা আসে বিসিএস এ, তারা প্রথম এই জায়গাটাতে আসে, এটা নবম গ্রেডের একটা পোস্ট, এই জায়গাটাতে আসে সহকারী কর কমিশনার হিসেবে প্রথম যোগদান করে। আর অতিরিক্ত সহকারী কর কমিশনার যারা প্রমোশনে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে আসে, তাদের এখান থেকে সাধারণত অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে পদোন্নতি পায়। আয়কর কর্তৃপক্ষের সর্বনিম্ন যে পোস্টটা এটার নাম হচ্ছে কর পরিদর্শক। হ্যাঁ, এলো ব্যাপার আর কি।
তাহলে দেখেন কতগুলা পোস্ট আছে, ওনারা সবাই আয়কর কর্তৃপক্ষ। তাহলে আপনার করদাতার কাছে যখন চিঠি আসবে, তাহলে এই চিঠিগুলাতে সাইন থাকবে, এখানে যে কয়টা নাম আছে তাদের। এই পোস্ট হোল্ড যারা করে তারাই আয়কর কর্তৃপক্ষ, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে করদাতার বিরুদ্ধে। এর বাইরে যারা আছে, যারা সাপোর্টিং স্টাফ আছে অফিসে, ওনারা করদাতার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারবে না। তবে ওনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনারা সহায়তা করবে, এই হলো ব্যাপার। তাহলে করদাতার বিরুদ্ধে অ্যাকশন কারা নেয়? আয়কর কর্তৃপক্ষ। আয়কর কর্তৃপক্ষ কারা? এখানে যে কয়টা পোস্টের নাম লেখা আছে এগুলো হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। আমাদের আইটিপি পরীক্ষায় যদি প্রশ্ন আসে আয়কর কর্তৃপক্ষ কারা, আপনি সিরিয়ালি লিখে দিবেন: জাতীয় রাজস্ব বোর্ড, মুখ্য কর কমিশনার, মহাপরিচালক, কর কমিশনার, কর কমিশনার আপিল, কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ, মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনার, ট্যাক্স রিকভারি অফিসার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক। একটা সার্কেলের যিনি প্রধান তাকে উপকর কমিশনার বলা হয়। এই উপকর কমিশনার স্বাভাবিকভাবে এটা একটা পোস্ট। এখন একটা সার্কেলের প্রধান কিন্তু আবার অতিরিক্ত সহকারী কর কমিশনারও হতে পারে, তাহলেও তাকে এই একটা কমন নামে ডাকা হয় উপকর কমিশনার হিসেবে। তবে তার গ্রেডেশনটা কিন্তু একটু নিচে। সে যখন করদাতার আপনার কর নির্ধারণী আদেশ প্রদান করবেন, তাহলে কি আদেশটা প্রদান করছে? উপকর কমিশনার। স্বাভাবিক সেন্স থেকে এটা সার্বজনীন একটা জায়গা উপকর কমিশন। উপকর কমিশনার হচ্ছে একজন সার্কেলের প্রধান। এই উপকর কমিশনার কারা কারা হতে পারে? উপকর কমিশনার, উপকর কমিশনার যে পোস্ট, ওই পোস্টের নামে একটা ইয়ে আছে, প্রমোশনের জায়গা। এটা যারা বিসিএস এ যোগদান করে, তারা সহকারী কর কমিশনার হিসেবে যোগদান করে 3 বছর পরে উপকর কমিশনার হয়। তাহলে সার্কেলের প্রধান সে। আবার সহকারী কর কমিশনার একটা সার্কেলের প্রধান হিসেবেই থাকে যখন ডিউটি সার্কেলে থাকে, পোস্টিং সার্কেলে থাকে। আবার অতিরিক্ত সহকারী কর কমিশনার, উনিও কিন্তু একজন মানে একটা সার্কেলের দায়িত্ব পালন করে। তাহলে অতিরিক্ত সহকারী কর কমিশনার, সহকারী কর কমিশনার আর উপকর কমিশনার, এই 3টা পোস্ট সার্বজনীন একটা নামে ডাকা হয় যে উপকর কমিশনার। মানে উনি হচ্ছে সার্কেল প্রধান বা ডিসিটি। কর পরিদর্শনে, কর পরিদর্শকের কাজ হচ্ছে যে করদাতার যে মামলা আছে, করদাতার যে ফাইল, সে ফাইলের তথ্য অনুযায়ী করদাতা তথ্যগুলা ঠিক আছে কিনা, করদাতা সঠিক তথ্য প্রদান করেছে কিনা, তার প্রতিপাদন বা ভেরিফাইড ঠিক হয়েছে কিনা, তার প্রদত্ত তথ্যগুলা ঠিক কিনা, এগুলা যাচাই বাছাই করার জন্য সশরীরে যে কোনো জায়গায় যাওয়ার অ্যাক্সেস তার আছে কর পরিদর্শকের। উনি ওনার ইংলিশ শব্দটা হচ্ছে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস। কর পরিদর্শকের কাজ হচ্ছে ইন্সপেকশন করা। যদি কোনো একটা ফাইল অডিটে পড়ে, অডিটে পড়ার তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, এই ত্রুটি বিচ্যুতি গুলা যাচাই করার জন্য কর পরিদর্শক সশরীরে ওই করদাতার বাড়িতে যাবে, করদাতার এলাকায় যাবে, করদাতার স্বাভাবিকভাবে কি কারণে ফাইলটা অডিটে পড়লো, এই সমস্যাগুলা আসলে আছে কিনা, এগুলা বের করার জন্য ইন্সপেক্টর বা কর পরিদর্শক সরাসরি ভাবে ইন্সপেকশনে যাবে। তো ওনারা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। তাহলে আইটিবি পরীক্ষা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন, এই পোস্টগুলোর নাম মুখস্থ করলেই, সিরিয়ালি পোস্টগুলোর নাম লিখে দিবেন, তাহলে কিন্তু এটা কিন্তু এই প্রশ্নটা যদি আসে কমপক্ষে 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে, 10 নম্বরেও থাকতে পারে। তাহলে এই জন্য পোস্টের নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে। প্রশ্ন হতে পারে যে আয়কর অনুবিভাগ সম্পর্কে লিখুন। আয়কর অনুবিভাগ, আমি আমি একটু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা নিয়ে একটু স্বাভাবিক একটু আলোচনা করি। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে 2টা অনুবিভাগ আছে, একটা হচ্ছে আয়কর অনুবিভাগ, একটা হচ্ছে কাস্টমস ও মূসক অনুবিভাগ। কাস্টমস এবং ভ্যাট যেটা আর কি, তো ওইটা একটা অংশে দেখে, আর একটা অংশ দেখে মানে আয়করটা কি। আয়কর অনুবিভাগে 8 জন সদস্য রয়েছে। আবার ঠিক একই রকম ভাবে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ যেটা, ওখানেও 8 জন সদস্য রয়েছে, ইংরেজিতে বলা হয় মেম্বার। সাধারণত আপনার বেশ কয়েকজন মেম্বার, সংখ্যাটা 16 থেকে 20 মেম্বার এর সমন্বয়ে একটা বোর্ড পরিচালিত হয়। মেম্বারদের যিনি প্রধান তাকে বলা হয় চেয়ারম্যান। তাহলে জাতীয় রাজস্ব বোর্ড বোঝাই যাচ্ছে এখানে মেম্বার আছে বা সদস্য আছে, আর একজন চেয়ারম্যান থাকে। তাহলে আয়কর বিভাগের অধীনে বা আয়কর বিভাগটা দেখে এরকম মেম্বারের সংখ্যা হচ্ছে 8 জন।
এই 8 জন সদস্য আয়কর অনুবিভাগটি পরিচালনা করেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের নিকট জবাবদিহি করেন। কি কি অর্জন হলো, প্রবৃদ্ধি হলো, বা কি অবস্থা আয়কর ডিপার্টমেন্ট, টোটাল আয়কর অবস্থার কি, রাজস্ব আদায়ের অবস্থা কি ইত্যাদি, এগুলা জবাবদিহি করে এই মেম্বাররা কার কাছে? চেয়ারম্যানের কাছে বা বোর্ড প্রধানের কাছে। সমগ্র বাংলাদেশে এই আয়কর অনুবিভাগের কর অঞ্চল রয়েছে। কি আছে? আমরা যে ইনকাম ট্যাক্স অফিস গুলা দেখি, এগুলা কি নামে? বিভিন্ন জায়গায় আছে কর অঞ্চল নামে। সারা বাংলাদেশে কিন্তু আছে। হয়তো বা একটা সময় কিছু কিছু জেলায় ছিল না, কিছু কিছু থানায় ছিল না, এখন কিন্তু খুব স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটাকে এক্সপান্ডেড করা হচ্ছে, একদম উপজেলা পর্যায়ে ইনকাম ট্যাক্স অফিস চলে গেছে। তাহলে এগুলা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? কর অঞ্চলের অধীনে। একটা কর অঞ্চলের প্রধান থাকেন একজন কর কমিশনার, এবং প্রত্যেকটা কর অঞ্চলের অধীন 22টা সার্কেল অফিস থাকে। এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, আপনি আপনি খেয়াল করেন, একজনের টিন সার্টিফিকেটটা দেখলেন, দেখে আপনি দেখলেন এখানে লেখা ট্যাক্সের জোন 5। তো তো আপনাকে স্বাভাবিকভাবে আপনি ট্যাক্সের জোন 5 হলেই কিন্তু আপনি ওই ট্যাক্স ফাইলটা সঠিক জায়গায় জমা দিতে পারবেন না। ওখানে কিন্তু আরো একটা জিনিস লেখা আছে, সার্কেল 102 ট্যাক্সের জোন 5, এরকম লেখা থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফাইলটা কোথায় জমা দিতে হবে। অর্থাৎ করঞ্চল 5-এ 102 সার্কেলে জমা দিতে হবে। যদি লেখা থাকে সার্কেল 3, হ্যাঁ, করঞ্চল চট্টগ্রাম, তখন বুঝতে হবে এই ফাইলটা নিয়ে আপনাকে চট্টগ্রাম যাইতে হবে। তাহলে টিন যে সার্টিফিকেট, করদাতার যে টিএন, এই টিএন দেখেই আপনি বুঝে ফেলতে পারবেন যে ওনার ফাইলটা কোথায় জমা দিতে হবে। তাহলে একটা কর অঞ্চলের 22টা সার্কেল থাকে। প্রতিটি সার্কেল তার আওতাধীন করদাতাদের রিটার্ন গ্রহণ করেন। তাহলে আপনার সার্কেল যেখানে, আপনার রিটার্নটা কিন্তু ওখানেই জমা দিতে হবে। পরবর্তী কার্যক্রম গ্রহণ করেন। তাহলে একটা প্রত্যেকটা সার্কেল তার আওতাধীন যে করদাতা তাদের রিটার্ন গ্রহণ করেন, এবং পরবর্তী কার্যক্রম যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো উদ্ঘাটন করে সমাধান করার চেষ্টা করেন। 22টি সার্কেলের মধ্যে প্রথম 6টি সার্কেল রেঞ্জ 1 দ্বারা, পরবর্তী 6টি সার্কেল রেঞ্জ 2 দ্বারা, এবং পরবর্তী 5টি সার্কেল রেঞ্জ 3 দ্বারা, এবং অবশিষ্ট 5টি সার্কেল রেঞ্জ 4 দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে অফিস প্রধান যিনি, তাকে কোর কমিশনার বলা হয়। তার অধীনে 4জন রেঞ্জ থাকে। এর মধ্যে প্রথম যে 6টা সার্কেল তার জন্য রেঞ্জ 1, পরের 6টা সার্কেলের জন্য রেঞ্জ 2, পরবর্তী 5টা সার্কেলের জন্য রেঞ্জ 3, আর অবশিষ্ট যে 5টা সার্কেল এটার জন্য রেঞ্জ 4। তাহলে কর অঞ্চল 1 ঢাকা, এখানে 22টা সার্কেল আছে। কর অঞ্চল 2 ঢাকা, এখানে আরো 22টা সার্কেল আছে। তাহলে সিরিয়ালটা এরকম মেনটেন করা হয়, কর অঞ্চল 1 ঢাকা ক্ষেত্রে 1 থেকে 22 সার্কেল, কর অঞ্চল 2 23 থেকে 44 সার্কেল, তাহলে দেখবেন 22টা হবে। কর অঞ্চল 3 আপনি এভাবে হিসাব করেও কিন্তু বের করতে পারতেছেন, এরকম 22টা সার্কেল হবে। তাহলে এর মধ্যে 22টা সার্কেলের মধ্যে প্রথম যে ধরেন আমি করঞ্চল 2 এর কথাই বলি, এখানে সার্কেল 23 থেকে 23, 24, 25, 26, 27, 28, এই 6টা সার্কেল একজন রেঞ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই রেঞ্জের অধীনে 6টা সার্কেল আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এলো ব্যাপার। এরকম পরবর্তী 6টা সার্কেলের জন্য আরেকজন রেঞ্জ আছে, ওনাকে রেঞ্জ 2 বলা হয়। এর পরবর্তী 5টা সার্কেলের জন্য একজন রেঞ্জ হয়, ওনাকে রেঞ্জ 3 বলা হয়। অবশিষ্ট 5টা সার্কেলের জন্য আরেকজন রেঞ্জ থাকে, তাকে রেঞ্জ 4 বলা হয়। তাহলে একটা কর অঞ্চলে যিনি অফিস প্রধান তাকে কর কমিশনার বলা হয়। এর পরের যে পোস্টটা সেটা হচ্ছে অতিরিক্ত কর কমিশনার এবং যুগ্ম কর কমিশনার। অতিরিক্ত কর কমিশনাররা রেঞ্জ 1 এবং রেঞ্জ 2 এর দায়িত্ব পালন করে, আর যুগ্ম কর কমিশনাররা রেঞ্জ 3 এবং রেঞ্জ 4 এর দায়িত্ব পালন করে। যে কারণে ওনাদের একটা সার্কেল কম, তাই না? অতিরিক্ত কর কমিশনার যারা, তারা 6টা করে সার্কেল পায়, আর যুগ্ম কর কমিশনার যারা, তারা 5টা করে সার্কেল পায়। এই কথাটা এখানে বলা আছে, রেঞ্জ 1 ও রেঞ্জ 2 হিসেবে অতিরিক্ত কর কমিশনার পদধারী কর্মকর্তা থাকেন, এবং রেঞ্জ 3 এবং রেঞ্জ 4 হিসেবে যুগ্ম কর কমিশনার পদধারী কর্মকর্তারা থাকেন। এটা আপনাকে কেন জানতে হবে? এটা জানতে হবে, আপনার আপনি আপনার যদি কোনো ইনকাম ট্যাক্স ফাইল অডিটে পড়ে, অথবা 212 দ্বারায় পুনর্মুদ্রণে পড়ে, অথবা কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পায় ওই ফাইলের উপরে, এটার উপরে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্স করে দেয় বা ট্যাক্স করার চিন্তা করে, তখন কিন্তু আপনার এই ট্যাক্স করলে পরে ওই সার্কেল প্রধান যিনি ডিসিটি, উনি কিন্তু রেঞ্জ থেকে পারমিশন নেই। এই জন্য আপনাকে রেঞ্জ চিনতে হবে। অনেক সময় এই ফাইলগুলা রেঞ্জের কাছে যা,
রেঞ্জের কাছে গেলে আপনাকে রেঞ্জের কাছে গিয়ে হেয়ারিং দিতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে উনি কত, রেঞ্জ 1 নাকি রেঞ্জ 2 নাকি রেঞ্জ 3 নাকি রেঞ্জ 4? এটা কিন্তু আপনার জানা উচিত। ওনার কাছে গিয়ে হেয়ারিং দিতে হবে। উনি আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন বা কোয়ারি করবে। ওনার সাথে আপনার জেরা করার প্রয়োজন হতে পারে। তাহলে একটা সার্কেল প্রধান থাকেন উপকর কমিশনার বা সহকারী কর কমিশনার বা অতিরিক্ত সহকারী কর কমিশনার পদধারী কর্মকর্তাগণ। সার্কেল প্রধানকে সাধারণ নামে উপকর কমিশনার বলা হয়। তাহলে উপকর কমিশনার এটা হচ্ছে সাধারণ নাম, সার্কেল প্রধানের যে সাধারণ নাম। এখানে তিনটা পোস্টের লোক থাকতে পারে, একটা হচ্ছে উপকর কমিশনার অথবা সহকারী কর কমিশনার আর অতিরিক্ত সহকারী কর কমিশনার। সহকারী কর কমিশনার যেটা সহকারী কর কমিশনার যেটা এটা বিসিএস এর মানে বিসিএস থেকে যারা আসে তারা প্রথমে এখানে যোগদান করে সহকারী কর কমিশনার হিসেবে। এরপরে আস্তে আস্তে উপরের দিকে উঠে উপকর কমিশনার হয়, এরপরে যুগ্ম কর কমিশনার হয়, এরপরে অতিরিক্ত কর কমিশনার হয়, এরপরে কর কমিশনার হয়। একটা সময় গিয়ে মেম্বার হয়। অনেকে মেম্বার হতে পারে, অনেকে মেম্বার হতে পারে না, তার আগে রিটায়ারমেন্টের সময় চলে আসে। এলো ব্যাপার। করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্নের ভুল ত্রুটি উদ্ঘাটন করে কর নির্ধারণ করে থাকেন উপকর কমিশনার। তাহলে করদাতার কর সবসময় নির্ধারণ করে থাকে উপকর কমিশনার। আর ঊর্ধ্বতন যত কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষ শুধুমাত্র নির্দেশনা দিয়ে থাকেন। তাহলে কেউ হাতে কলমে কর নির্ধারণ করে না, শুধু নির্দেশনা দিয়ে থাকেন কাকে? উপকর কমিশনারকে। এই উপকর কমিশনারই করদাতার কর নির্ধারণ করে থাকে, অ্যাসেসমেন্ট করে থাকে। প্রত্যেকটা কর অঞ্চলের 22টি সার্কেল বিভিন্ন নামে হয়। কোম্পানিজ, বিজনেস, স্যালারি, তিনটি ক্যাটাগরির হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা কর অঞ্চলে যে 22টা সার্কেল থাকবে, সার্কেল গুলো আবার তিন ধরনের। এক ধরনের সার্কেল হচ্ছে যেখানে ব্র্যাকেটে লেখা থাকে কোম্পানিজ, আরেক ধরনের সার্কেলে ব্র্যাকেটে লেখা থাকে বৈতনিক, আরেক ধরনের সার্কেল কিছুই লেখা থাকে না, ওগুলো হচ্ছে বিজনেস। এই তিন ধরনের সার্কেলই হয়। তো এক ভাই আমাকে কিছুদিন আগে ফোন দিল, উনি একটা কোম্পানিতে জব করে, কিন্তু ওনার টিনটা পড়ে গেছে কোন একটা সার্কেল ব্র্যাকেটে লেখা কোম্পানি। সে বলতেছে ভাই আমার তো কোনো কোম্পানি নাই, তাহলে আমার টিনটা কোম্পানিতে কেন পড়ে গেল? সেটা ফ্যাক্ট না, এটা জুরিসডিকশন অনুযায়ী উনি ওই কোম্পানির কর্মরত একজন কর্মকর্তা বিদায় ওনার ওনার ফাইলটা বা ওনার টিনটা ওই সংশ্লিষ্ট সার্কেলে যে পড়লো, ওই সার্কেলের নামই হচ্ছে ধরেন সার্কেল 84 কোম্পানি এরকম। তাহলে সার্কেলের তিন ধরনের নাম থাকতে পারে, আপনি টিন সার্টিফিকেটে তিন ধরনের নাম পেতে পারেন এরকম। যেমন একটা নাম দিলাম আমি, সার্কেল 23, ব্র্যাকেটে লেখা থাকবো কোম্পানি। তাহলে এটা নিয়ে ফার্স্ট এড হওয়ার কিছু না। এখানে কোম্পানির ফাইলও থাকতে পারে, আর বা কোম্পানিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ফাইলও থাকতে পারে, কোম্পানির ডিরেক্টরের ফাইলও থাকতে পারে। সেটা ফ্যাক্ট নয় যে এখানে সব ফাইল একদম ওই কোম্পানির নামেই থাকবে, তা কিন্তু নয়। আরেক ধরনের সার্কেল হয়, যেমন ধরেন সার্কেল 32, ব্র্যাকেটে লেখা থাকবে বৈতনিক। মানে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে এই সার্কেলটা খোলা মূল পারপাসটা ছিল যারা বেতন খাতে আয় করে তাদের টিনগুলো এখানে হবে। আপনি যখন টিন খুলবেন অটোমেটিক্যালি কিন্তু কোনো একটা সার্কেলে আপনাকে নিয়ে যাবে। এটা কিভাবে নিবে? জুরিসডিকশন বা অধিক্ষেত্র আছে, অধিক্ষেত্র অনুযায়ী সফটওয়্যারই আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার কিন্তু চয়েস করার সুযোগ নাই যে আমি সার্কেল রিটার্ন দিতে দিতে চাই। অটোমেটিক্যালি আপনি যখন অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, ওই প্রেজেন্ট অ্যাড্রেসের ক্রাইটেরিয়া অনুযায়ী সাধারণত আপনার টিনটা হয়ে যাবে। একটা সার্কেল ধরেন আমি বললাম সার্কেল 38, তাহলে এখানে কিছু লেখা নাই। তাহলে এই তিন ধরনের সার্কেল হয়, যেটার মধ্যে কিছু লেখা নাই এটা হচ্ছে বিজনেস সার্কেল। সার্কেল কোম্পানির সার্কেল গুলোতে স্বাভাবিকভাবে কোম্পানির ফাইল থাকে, কোম্পানির ডিরেক্টরদের ফাইল থাকে। সার্কেল বৈতনিক সার্কেলে বিভিন্ন চাকরিজীবীদের ফাইল থাকে যারা চাকরি খাতে আয় করে থাকেন। আর যেগুলার সাথে কিছু লেখা নাই এগুলো হচ্ছে বিজনেস ফাইল, যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন তাদের ফাইল থাকে। এই তিন ধরনের সার্কেল সার্কেল রয়েছে, এর বাইরে নাই। তাহলে আপনি টিন দেখেই এখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন সার্কেলে পড়ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা এখান থেকে পেলাম, এবং ট্যাক্স অফিস সম্পর্কে একটা আমরা প্রাথমিক ধারণা। একটা ইম্পর্টেন্ট টার্ম, শিক্ষিত কর্তাই, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই।
স্বীকৃত করতে আগে স্বাভাবিকভাবে এটা আয়কর অধ্যাদেশে কোনো ধারা দিয়ে বলা ছিল না, হয়তো বা শব্দটা ইউজ করা হয়েছিল কিছু কিছু জায়গায় বিভিন্ন নির্দেশনায় বা পরিবর্তে, কিন্তু আইনে কোনো ধারা দিয়ে স্বীকৃত কর দায়ের ব্যাপারটা আনা ছিল না। কিন্তু আয়কর আইন 2023-এর মাধ্যমে এই স্বীকৃত কর দায় শব্দটা আনা হয়েছে। এটা একটা কনসেপ্ট মাত্র, এবং এটা একটা রেগুলেশন সৃষ্টি করেছে ইনকাম ট্যাক্সে। কিরকম রেগুলেশন সৃষ্টি করছে, যে একজন করদাতা ইনকাম ট্যাক্স ফাইল জমা দিবেন, সাথে ট্যাক্স দিয়ে দিবেন, ট্যাক্সের হিসাবটা করদাতা নিজেই করবেন। এই যে করদাতা নিজেই ট্যাক্সের হিসাবটা করে জমা দিবে, এটা কি বলা হয়, স্বীকৃত কর দায়। মানে করদাতা নিজেই স্বীকার আসতেছে যে আমার এত টাকা ট্যাক্স আসছে, তাহলে এটাকে বলা হয় সেলফ অ্যাসেস ট্যাক্স লাইবিলিটি। করদাতা নিজে স্বীকার করে নিল যে আমার 20,000 টাকা ট্যাক্স আসছে, এই নেন আপনার 20,000 টাকা, এই নেন আমার ইনকাম ট্যাক্স ফাইল। এই হলো ব্যাপার। প্রশ্ন আসতে পারে যে স্বীকৃত কর দায় কি। স্বীকৃত কর দায় কিন্তু একটা কনসেপ্ট, আপনি খেয়াল করেন, এটা এটা খুব ব্যাপক একটা আপনার স্থান দখল করে আছে ইনকাম ট্যাক্স। একজন করদাতা তার ট্যাক্স ফাইল জমা দেয়, একজন ব্যক্তি তার ট্যাক্স ফাইল জমা দেয়। ব্যক্তি মানে হচ্ছে স্বাভাবিক ব্যক্তি হতে পারে, কোম্পানি হতে পারে, ফার্ম হতে পারে, ট্রাস্ট হতে পারে, ফান্ড বা তহবিল হতে পারে, ব্যক্তি সংঘ হতে পারে। সবাই তো ব্যক্তি, ব্যক্তিরা ট্যাক্স ফাইল জমা দেন। তো ওই ব্যক্তি ট্যাক্স ফাইল যখন জমা দেন, উনি নিজেই স্বীকার করে দেন যে আমার এত টাকা ট্যাক্স আসছে, আমার এত টাকার সম্পদ আছে, আমার এত টাকার দায় আছে, আমার এত টাকা আয় হয়েছে। এই যে ব্যাপারগুলা লিখে দেন, এটা কি স্বীকৃত কর দায় বলা হয়। স্বীকৃত কর দায় অর্থ দাখিলকৃত রিটার্ন এবং বা সংশোধিত রিটার্নের ভিত্তিতে ক্ষেত্রমত দ্বারা 173 বা 174 বা 181 অনুযায়ী পরিগণিত পদীয় আয়কর দায়। তো করদাতা যে চালানের মাধ্যমে আপনার 173 দ্বারাই ট্যাক্স জমা দেন, অথবা কর দিবস চলে গেলে পরবর্তীতে ট্যাক্স ক্যালকুলেশন করে 174 দ্বারাই চালানের মাধ্যমে ট্যাক্স জমা দেন, অথবা 181 দ্বারা হচ্ছে আপনার একজন করদাতা ট্যাক্স ফাইলটা জমা দেওয়ার পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিটার্ন প্রসেস করে 181 দ্বারাই রিটার্ন প্রসেস করে ক্যালকুলেশনের ভুলগুলা ধরে ধরে বলে যে আপনি এখানে ট্যাক্স কম দিয়েছেন, আপনি ট্যাক্সটা দিয়ে দেন। যদি করদাতা স্বীকার আসে যে হ্যাঁ এটা আসলে আমার ভুল হয়েছে, আমি দিয়ে দিলাম, এলো ব্যাপার, তাহলে এটা কি বলা হয়, 181 অনুযায়ী পরিগণিত পদীয় আয়কর দায়। তাহলে এই 173, 174 আর 181 দ্বারাই যে আয়কর প্রদান করা হয়, এটা কি বলা হয়, স্বীকৃত কর দায়। 173 দ্বারাই করদাতা রিটার্নের সাথে কর পরিশোধ করে, 174 দ্বারাই করদাতা কর দিবস পরবর্তীতে কর পরিগণনা মোতাবেক রিটার্নের সাথে কর পরিশোধ করেন, এবং 181 দ্বারাই রিটার্ন প্রসেসের ভিত্তিতে করদাতা কর পরিশোধ করে থাকেন। তাহলে স্বীকৃত কর দায়টা আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। এই ছিল আমাদের ইনকাম ট্যাক্স আয়কর কর্তৃপক্ষ সম্পর্কিত একদম সরাসরি কিছু আলোচনা। এখান থেকে আপনারা কিন্তু প্রশ্ন পাবেন। আমাদের আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার সিলেবাসে আরো একটা টপিকস আছে, সেটা হচ্ছে বাংলা। বাংলা বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে আমি এখানে একটা কমেন্টস লিখে দিয়েছি। কর আইনজীবী নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলা বিষয়টি অন্তর্ভুক্ত আছে। ভাষাগত দক্ষতা সকল পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ভাষার মাধ্যমে তো আমরা আমাদের মানে ভাব বিনিময় করে থাকি, এক্সচেঞ্জ করে থাকি। ভাষাটা যদি সুস্পষ্টভাবে আপনি না ধরতে পারেন, আপনি যদি সুস্পষ্টভাবে কথা না বলতে পারেন, যেখানে যে ওয়ার্ডটা ইউজ করা দরকার সেখানে যদি সেই ওয়ার্ডটা ইউজ না করতে পারেন, তার মানে আপনি ভাষাগত দক্ষতা আপনার কম। অথবা কেউ একজন একটা কথা বললো, সেটা যদি আপনি না ধরতে পারেন, না বুঝতে পারেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার আমার ভাষাগত দক্ষতা কম। এই বাংলা ভাষাগত দক্ষতাটা যেরকম ভাবে আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, ইংলিশের বিষয়টাও তাই ছিল, যে ইংরেজি ভাষাগত দক্ষতা না থাকলে পরে এই প্রফেশনটাতে খুব ভালো করা যায় না। ঠিক একই রকম ভাবে বাংলা ভাষাটাতেও আপনার ভাষাগত দক্ষতাটা থাকতে হবে। এটা শুধু এই ইনকাম ট্যাক্স এর আইটিপি পেশাটাতে না, সব পেশাতেই তো ভাষাগত দক্ষতাটা গুরুত্বপূর্ণ। কোন ইনকাম ট্যাক্স অফিসে কোন কোন ব্যক্তি কোন শব্দটা ইউজ করলো, ওই শব্দটা যদি আপনি না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, সে অনুযায়ী কাজ করতে পারবেন না। তাহলে এই জন্য ভাষাগত দক্ষতাটা প্রয়োজন। যেরকম ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন এই আইটিপি দক্ষতা প্রফেশনালটাতে, ঠিক একই রকম ভাবে বাংলা ভাষায়ও দক্ষতা থাকতে হবে, এবং ভালো রকম দক্ষতা থাকতে হবে। তাই বাংলা বিষয়ে প্রাথমিক দক্ষতা যাচাইয়ের জন্য এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। হয়তোবা সরকার এই বিষয়ে কনসার্ন আপনার ভাষাগত দক্ষতার কোনো সমস্যা আছে কিনা, তো সেটা স্বাভাবিক দৃষ্টিতে যাচাই করে নেওয়ার জন্য হয়তোবা এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। বাংলাতে কি আসতে পারে, একটা দরখাস্ত চাইতে পারে বা অনুচ্ছেদ, প্যারাগ্রাফ যেটাকে বলা হয়, ইত্যাদি বিষয়সমূহ পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিরকম প্রশ্ন হতে পারে? উদাহরণস্বরূপ বলা যায় পরীক্ষায় আসতে পারে 2024-25 কর বর্ষের কর সনদপত্রের জন্য একটি আবেদন লিখুন। তাহলে আপনি একজন উপকর কমিশনারের কাছে একটা আবেদন লিখবেন একটা কর সনদপত্র চেয়ে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে সংক্ষেপে লিখুন। প্রশ্ন আসতে পারে ই রিটার্ন, ই রিটার্নের সুবিধা সমূহ কি, তাই না? তাহলে এগুলো যদি আপনি লিখতে যান তাহলে স্বাভাবিক সেন্সে ওই আপনার ভাষাগত দক্ষতাটা কিন্তু ফুটায় তুলতে হবে। যে কোনো প্রশ্নে আনসার করার সময় কিন্তু ভাষাগত দক্ষতাটা ফুটায় তুলতে হবে। হ্যাঁ, আপনি সরাসরি ভাবে আইনের দ্বারাই যে লাইনটা আছে হুবহু তো আপনি ওইভাবে সব প্রশ্নের উত্তর লিখতে পারবেন না। সব প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভাষাগত দক্ষতাটা গুরুত্বপূর্ণ। আলাদাভাবে বাংলা বিষয়টা এঙ্গেজ করা হয়েছে কিছু স্বাভাবিক আহ, একদম ভাষা ভিত্তিক মুক্ত মানে মুক্ত লিখনে আপনি কতটুকু পারদর্শী সেটা যাচাই করার জন্য। আসতে পারে একজন সচেতন নাগরিক হিসেবে কর প্রদান করার প্রয়োজনীয়তা সম্পর্কে লিখুন, বা জাতীয় রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডের অবদান আলোচনা করুন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং বলা যায়, যেটা কি মুক্ত লিখন। আবেদনটা কিরকম হতে পারে? 2024-25 কর বর্ষের কর সনদপত্রের জন্য আবেদন লিখুন, একটা প্রশ্ন যদি আসে তাহলে আপনি এটা উত্তরটা কিভাবে লিখবেন আমি এখানে একটা ফরম্যাট দিয়ে দিছি। দেখেন, স্বাভাবিকভাবে ইংলিশটা যেরকম ফরম্যাট বাংলাটা একই রকম। প্রথমে তারিখ দিবেন, এরপর বরাবর কার কাছে লিখতে হয় আবেদন? স্বাভাবিকভাবে উপকর কমিশনারের কাছে। সার্কেল 5, কর অঞ্চল গাজীপুর, কাপাসিয়া, গাজীপুর। হ্যাঁ, বিষয় কর সনদপত্রের জন্য আবেদন। আচ্ছা, হ্যাঁ, যেরকম শুরু হবে আমরা একাডেমিক লাইফে পড়ে আসছি বাংলাতে কিভাবে আবেদন লিখছি স্যারদের কাছে। জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার সার্কেলের একজন করদাতা। আমার নাম করিম আহমেদ এবং আমার টিআইএন, নাম এবং টিআইএন দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার ট্যাক্স ফাইলের জন্য। কারণ আপনার নাম এবং টিআইএন দিয়ে আপনার ফাইল খোলা হয়েছে ইনকাম ট্যাক্স অফিসে। যারা যারা ট্যাক্স ফাইল জমা দেন প্রত্যেকেরই কিন্তু একটা ফাইল আছে, ওই ফাইলের উপরে নাম এবং টিআইএনটা লেখা থাকে। তাহলে আপনি যখন কর সনদ চাইবেন তো আপনার ফাইলটা বের করতে হবে, তো ফাইলটা আছে আপনার নাম এবং টিআইএন সম্বলিত লেখার মাধ্যমে। এই জন্য আপনার নাম এবং টিআইএনটা খুব গুরুত্বপূর্ণ। আমি 2024-25 কর বর্ষের রিটার্ন ইতিমধ্যে স্বনির্ধারণী পদ্ধতি দাখিল করেছি। আমার 2024-25 কর বর্ষের কর সনদের প্রয়োজন। অতএব আশা করছি আমাকে একটি কর সনদ প্রদান করতে সদয় হবে। আপনার বিশ্বস্ত করিম আহমেদ, এখানে সিগনেচার দিয়ে দিবেন। আর যখন একজন আইটিবি আবেদন করবে বা কর আইনজীবী আবেদন করবে তখন তো তার এই আবেদনের সাথে একটা পাওয়ার থাকবে, পাওয়ার দিয়ে দিবেন। সিগনেচারটা আইটিবি বা কর আইনজীবী করবে। আর এই টিআইএনটা একটা রেফারেন্সের জায়গায় থাকবে, যে অমুক রেফারেন্সে আমার গ্রাহক, আমার ক্লায়েন্ট জনাব করিম আহমেদ, যার টিআইএন এত, তাহার একটি আয়কর সনদপত্র প্রয়োজন। আমি পাওয়ার অফ অ্যাটর্নির বলে আপনার কাছে আবেদন করছি, আমাকে উক্ত সনদ প্রদান করে সদয় হবেন। এই হচ্ছে ব্যাপার। বাংলা বিষয়ে অনুচ্ছেদ আসতে পারে, অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যেটাকে বলা হয়। একটা বিষয় সম্পর্কে বলা আছে, সেটা সম্পর্কে আপনাকে 10-20 লাইন লেখার প্রয়োজন হতে পারে। প্রশ্ন আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে লিখুন। জাতীয় রাজস্ব বোর্ডটা কি এটা আমাদের একটু জানা দরকার। আমি একটু পড়ি, এটা একটু আপনারা দেখেন। জাতীয় রাজস্ব বোর্ড, যেটাকে সংক্ষেপে জারাবো বলা হয়, রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। এটি 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং 76 দ্বারাই গঠিত হয়েছে। প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন পরিচালিত হয়। তাহলে জাতীয় রাজস্ব বোর্ড এটা একটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান হলেও এটাকে আবার নিয়ন্ত্রণ করে মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই ব্যাপারটা আমি একটু শেয়ার করি। আমি যতদূর জানি একটা দেশের সরকার মানে হচ্ছে মিনিস্ট্রি বা মন্ত্রণালয়। তাহলে এইখানে জাতীয় রাজস্ব বোর্ড
ইন্ডিভিজুয়ালি ওনাদের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কি আছে, মেম্বার আছে এবং চেয়ারম্যান আছে, যে কারণে ওনারা আলাদা সিদ্ধান্ত, স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারে। তবে ওনাদেরও কিন্তু একটা জবাবদিহি করতে হবে কার কাছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আছে। অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে, এর মধ্যে একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাছে জবাবদিহি করতে হয় জাতীয় রাজস্ব বোর্ডে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব যারা ওর এক্স অফিসিও চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান। তাহলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, উনি এই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হয়। এক্স অফিসিও মানে হচ্ছে পদাধিকার বলে। এক্স অফিসিও একটা ল্যাটিন ওয়ার্ড, এক্স অফিসিও, এটার বাংলা অর্থ হচ্ছে পদাধিকার বলে। এক্স অফিসিও একটা ল্যাটিন ওয়ার্ড এভাবে ইউজ করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, মনে রাখেন। তাহলে এক্স অফিসিও উনি চেয়ারম্যান এবং প্রশাসনিক প্রধান। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধিবিধান তৈরি ও তার আলোকে যথাযথ কর রাজস্ব আদায় করা। এছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক, কর সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন ও সরকারি রাজস্ব নীতি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রতিনিধিত্ব করতে পারে জাতীয় রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, মূসক ও আয়কর অনুবিভাগের মাধ্যমে কাজ করে থাকে। আয়কর অনুবিভাগ পরিচালিত হয় বিসিএস কর এবং কাস্টমস ও মূসক অনুবিভাগ বিসিএস কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার দ্বারা পরিচালিত হয়। তাহলে দুইটা অনুবিভাগ আছে জাতীয় রাজস্ব বোর্ডের, একটা হচ্ছে আয়কর অনুবিভাগ আর একটা হচ্ছে কাস্টমস ও মূসক বা মূল্য সংযোজন কর বা ব্যাট অনুবিভাগ। এছাড়াও এখানে আইটি অনুবিভাগ ও পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগ নামে আরো 2টি অনুবিভাগ রয়েছে, যারা তথ্য ম্যানেজমেন্ট করে থাকে, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখে। আইটি অনুবিভাগ ও পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগ কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়ে সুপারিশ বা পরামর্শ করে থাকে পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগ। তাহলে যদি প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে লিখুন। আমি এখানে যতটুকু লিখে দিয়েছি আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। ততটুকু লিখলে যথাযথ লেখা হবে, এটা আমি স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে এখানে সব জিনিসটা চলে আসছে। আরেকটা প্রশ্ন এখানে আলোচনা করেছি, ই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে লিখুন। ই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লিখুন। প্রক্রিয়াটা কি? আপনি যদি ই রিটার্ন জমা দিতে চান, আপনাকে 60টা ধাপ অতিক্রম করতে হবে। 60টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টে কিছু মৌলিক তথ্য দিতে হয় কি সম্পর্কে, অ্যাসেসমেন্ট ইনফরমেশনে দিতে হয় অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকামের হেড যাচাই করতে হয় বা ইনকামের হেড আপনাকে সিলেকশন করতে হবে। ইনকামের জায়গাটা কোথায়, মানে ইনকামের উৎসের স্থানটা কোথায় সেটা দিতে হবে। IT10B রিকোয়ারমেন্টস আপনার আছে কিনা সেইটাকে সেখানে টিক চিহ্ন দিতে হবে। এই তথ্যগুলা স্বাভাবিকভাবে দিতে হবে প্রথমত। এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে ইনকাম। অ্যাসেসমেন্ট ইয়ারে আয়ের সমস্ত তথ্য আপনাকে দিতে হবে, যেমন বেতন, সঞ্চয়পত্র, ডিপিএস, এফডি ইত্যাদি তথ্য ইনকাম হেডে আপনাকে দিতে হবে। রিবেট, আপনার যদি বিশেষ কিছু জায়গায় যেখানে বিনিয়োগ করলে রিবেট পাওয়া যায় এরকম জায়গায় বিনিয়োগ থাকে, তাহলে আপনি রিবেট নিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা ধাপ। ই রিটার্ন ফিল আপ করার জন্য এই ধাপগুলো স্তরে স্তরে আপনাকে পালন করতে হবে। এটা এখানে বলে দিয়েছি, আপনি যদি ই রিটার্ন জমা দেন তাহলে আপনাকে 60টা ধাপ মেনটেন করতে হবে। 60টা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে রিবিট, রিবিটের ইনফরমেশন গুলো ঠিকঠাক করে দেওয়া। আরেকটা ধাপ হচ্ছে এক্সপেন্ডিচার, আপনি আপনার সারা বছর ধরে কি পরিমাণ খরচ করলেন, একজন করদাতা একজন ব্যক্তি কি পরিমাণ খরচ করলো, এই খরচের হিসাবটা এক্সপেন্ডিচার নামে একটা পেজ আসবে, ওই পেজে দিতে হবে। এই এক্সপেন্ডিচারের পেজটাকে বলা হয় IT10BB। আর একটা পেজ আসবে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর, যেটাকে IT10B বলা হয়। এখানে একজন করদাতার যাবতীয় সম্পত্তির হিসাব থাকে, দায়ের হিসাব থাকে। এখানে সকল তথ্য আপনাকে দিতে হবে, এই পর্যন্ত তার যা ব্যালেন্স হয়েছে, স্থিতি হয়েছে। এটা হতে পারে ঋণের স্থিতি, এটা হতে পারে ব্যাংক জমার স্থিতি, এটা হতে পারে ব্যবসার স্থিতি, মানে সবকিছুর স্থিতি আপনাকে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এ দিতে হবে।
ই রিটার্ন ক্লাসে আপনি একটা কোয়েশ্চেন করছিলেন রানাওয়ার ক্লাসটাতে, এটা আমি একটু শেয়ার করি যে ঋণটা আপনারা মানে দায় পাশে কিভাবে দেখাবেন। আপনার IT10B বিটাই তো হচ্ছে স্থিতির ঋণ। ঋণটা হোক আপনার সিসি লোন অথবা যে কোনো ধরনের লোন হোক, ইট ডাজন্ট ম্যাটার, এটা আপনার কাছে ফ্যাক্ট না। আপনি বর্ণনায় লিখবেন যেটা সিসি লোন, আপনি বর্ণনায় লিখবেন এটা পার্সোনাল লোন, আপনি বর্ণনায় লিখবেন এটা কি বলে হাউস লোন। আপনাকে ফিগারটা লিখতে হবে, কত ফিগারটা লিখবেন, স্থিতিটা কত, আর কত টাকা আপনাকে পে করতে হবে সেটা। আপনার একটা সিসি লোন স্যাংশন হইতে পারে 2 কোটি টাকা, কিন্তু আপনি ওখান থেকে খরচ করছেন 20 লক্ষ টাকা, তাহলে স্থিতি কিন্তু আপনার 20 লক্ষ টাকা দেখাইতে হবে। 2 কোটি টাকা কিন্তু দেখানোর সুযোগ নেই, বা দেখাবেন কেন? 2 কোটি টাকা তো আপনি তুলেন নাই, আপনি কাজে লাগাইছেন। আপনি আপনার সেটা দায় হোক অথবা যাই কিছু হোক না কেন, আপনি সবসময় ব্যালেন্সটা দেখাবেন। ধরেন আপনি লোন করে কি করলেন, সম্পত্তি কোনো না কোনো জায়গায় আপনি আটকাইছেন, হয়তো বা আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ ক্রয় করছেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে খাটাচ্ছেন। তাহলে কতটুকু খাটানোর সুযোগ আছে? আপনার সুযোগ আছে 2 কোটি টাকা খাটানো, কিন্তু আপনি 2 কোটি তো খাটান নাই। আপনি এই মুহূর্তে খাটাইছেন কত? 20 লক্ষ টাকা। সিসি লোনের ক্ষেত্রে স্যাংশনটা যে পরিমাণেরই থাকুক না কেন, আপনি কতটুকু ইউজ করেছেন, এই আউটস্ট্যান্ডিংটা আপনাকে IT10B তে দিতে হবে। ওখানে ব্যাংক থেকে কিন্তু বললে ওনারা দেয় যে আমি ট্যাক্স জমা দিব, আমাকে একটা ট্যাক্স আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দেন। লোনের একটা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দেয়, ওই লোনের আউটস্ট্যান্ডিং সার্টিফিকেটটা ব্যাংক থেকে আনতে হবে। তাহলে 30/6/2024 লোনের ব্যালেন্সটা কত, এটা আপনি সুস্পষ্ট আপনি ধারণা নিতে পারবেন। করদাতা আপনাকে অনেক সময় ইনফরমেশন দিতে পারে না, কেন জানেন? বা লয়ার দেখে ইনফরমেশন দিতে পারে না, লয়াররা এটা বলে বুঝাইতে পারে না যে তার কি ইনফরমেশন প্রয়োজন। সে লোন স্যাংশনের কাগজটা তো একটা বছরই দিবে, সারা বছর ধরে তো লোন স্যাংশনের কাগজ দিবে না। ঠিক আছে, লোন স্যাংশনের কাগজটা কিন্তু একটা বছরই দিবে, বারবার কিন্তু দিবে না। তাহলে লোনের স্যাংশনের কাগজটা যে লোন বাস্তবিক অর্থে স্যাংশন হয়েছে, এটা তো একটা বছর, প্রথম যখন স্যাংশন হবে ওই প্রথম বছর আপনি ওই এটা দেখায় দিবেন, রিটার্নে দেখায় দিবেন। পরবর্তীতে শুধু ব্যালেন্সটা দেখাবেন, আউটস্ট্যান্ডিংটা। তাহলে যদি কারো সিসি লোন থাকে, তাহলে করদাতাকে বলতে হবে আপনি ব্যাংক থেকে একটা আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট নিয়ে আসেন। আউটস্ট্যান্ডিং, এটার নামই হচ্ছে আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট, লোন আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট। মানে হচ্ছে ঋণ, মানে আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, কত টাকা বকেয়া। আপনি যদি লোন নিছেন পরিশোধ করে দিচ্ছেন, এটা তো আর এখানে ইফেক্ট করাবেন না। আপনি আপনি ইফেক্ট করাবেন আপনার কাছে এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং কত, বকেয়া কত, 30/6/2024। তাহলে আমাদের প্রয়োজন হবে 30/6/2024 আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। শুধুমাত্র ওই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাই লোন হিসেবে আপনাকে IT10B তে দেখাইতে হবে, বা সম্পদ উদ্যায় বিবরণীতে দেখাইতে হবে। খাদিমুল ইসলাম ভাই তোমার প্রশ্ন করতে চাচ্ছেন, আমি একবারে বেরিয়ে যাই, হ্যাঁ, খুব বেশি নাই, অল্প কিছু আলোচনা আছে, একবারে বেরিয়ে যায়। প্রশ্ন প্রশ্ন আজকে অনেক প্রশ্ন নিব, আমাদের আলোচনার বিষয় খুব বেশি না। যাই হোক, এরপরে ই রিটার্ন জমা দেওয়ার জন্য আরেকটা ধাপ আপনাকে অনুসরণ করতে হবে, ট্যাক্স এন্ড পেমেন্ট। এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, ট্যাক্স পদীয় পরিমাণ, এই সেকশন থেকে আপনি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন, এবং আপনি অফলাইন রিটার্ন ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। এই রিটার্নের 7টা ধাপ মেনটেন করতে হয়, 7টা ধাপের মধ্যে এটা একটা ধাপ। 7 নাম্বার ধাপটা হচ্ছে রিটার্ন ভিউ। আপনি এট এ গ্ল্যান্স, এক নজরে, ইন এ কারসরি ভিউ, আপনি টোটাল রিটার্নটা দেখে ফেলতে পারবেন যে আপনার রিটার্নটা কেমন হয়েছে। ম্যানুয়ালি আপনি যেরকম দেখতে পারেন, ঠিক একই রকম ভাবে এই রিটার্ন সফটওয়্যারেও আপনি এটাকে ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন ভিউ চাপ দিয়ে দেখতে পারবেন। তাহলে এই প্রশ্নটা যদি আসে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে লিখুন, এই প্রক্রিয়াটা এটা। আরেকটা প্রশ্ন ই রিটার্ন সম্পর্কে আসতে পারে যে ই রিটার্নে রিটার্ন জমা দেওয়ার সুবিধা কি কি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসতে পারে। ই রিটার্ন সম্পর্কে প্রশ্ন আসলে 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন? তাহলে এই 2টা প্রশ্ন আমি এখানে আলোচনা করছি, আপনারা এটা একটু বাসায় পড়বেন। যে ই রিটার্নে রিটার্ন জমা দেওয়ার সুবিধা কি কি। ই রিটার্নে
ই রিটার্ন সিস্টেমে ই রিটার্নটা হচ্ছে একটা সিস্টেম, এখানে আপনি ই রিটার্ন সাবমিট করবেন। ই রিটার্ন হচ্ছে একটা সিস্টেম, এখানে আপনি রিটার্ন সাবমিট করবেন। তাহলে ই রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার পর আপনি তাৎক্ষণিক কিছু সুবিধা পেয়ে যাবেন। সুবিধাগুলা কি কি? আপনি পিডিএফ ফরম্যাটে ই রিটার্ন সিস্টেম থেকে টিন সার্টিফিকেট পেয়ে যাবেন, মানে সার্কেলে গিয়ে আপনাকে সার্টিফিকেট তুলতে হবে না। সার্কেলে গেলে আবেদন দেওয়া লাগে, এরপরে এরকম দেখা যায় 2-3 দিন সময়ও লাগে সার্টিফিকেটটা তোলার জন্য। তো এই হ্যাসেলটা কিন্তু আপনাকে পাইতে হচ্ছে না, আপনি সাথে সাথে ই রিটার্ন সাবমিট করলেন মানে আপনার সার্টিফিকেট রেডি, হ্যাঁ, আপনি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। তাহলে এটা একটা সুবিধা। ট্যাক্স সার্টিফিকেট আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি, ই রিটার্ন সিস্টেমে আপনাকে পিডিএফ ফরম্যাটে ট্যাক্স সনদপত্র প্রদান করবে। রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে আপনি ই রিটার্ন সিস্টেম থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই যে রিটার্নটা জমা দিলে একটা টোকেন আপনাকে কেটে আবার দিয়ে দিচ্ছে বা সিল দিয়ে এন্ট্রি করে দিয়ে দিচ্ছি, এটা আপনি ই রিটার্ন সাবমিট করলে পরে সাথে সাথে ডাউনলোড, সাবমিট করার পর পরে তাৎক্ষণিকভাবে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটার বর্তমান নাম হচ্ছে পিএসআর, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে কথা, প্রাপ্তির স্বীকারপত্র একই কথা। এই ট্রামগুলা নাম মনে রাখতে হবে। প্রাপ্তির স্বীকার, আবার এটাকে বলা হয় পি, ইদানিং এটাকে বলা হয় পিএসআর, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। তাহলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি সাথে সাথে প্রিন্ট আউট করে ফেলতে পারবেন। আপনি রিটার্ন জমা দিয়েছেন কিনা, রিটার্ন সিস্টেমে তার প্রমাণস্বরূপ সফটওয়্যার একটি লিঙ্ক তৈরি করবে এবং সেই লিঙ্কে ক্লিক করে যে কেউ রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখতে পারেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে একজন ব্যক্তি রিটার্ন জমা দিল কিনা এটা কিন্তু থার্ড পার্টি প্রমাণ করার প্রয়োজন হতে পারে। আপনি একজন থার্ড পার্টি হিসেবে একজন রিটার্ন দিল কিনা শুধু টিনটা দিয়ে সার্চ দিলে আপনি বুঝে ফেলতে পারবেন সে রিটার্ন জমা দিল কিনা। এটার জন্য ওই সফটওয়্যার এন্ট্রি থাকতে হয়। ধরেন যারা ই রিটার্ন জমা দেয় তারা তাদের তো সাথে সাথেই ওই অনলাইনে দেখাবে যে উনি রিটার্ন জমা দিচ্ছে। আর যারা ম্যানুয়ালি জমা দেয় তাদেরটা আমাদের সার্কেলে আমরা কি করি, এন্ট্রি দিই অনলাইনে, তোগুলো এন্ট্রি দিই, এন্ট্রি দেওয়ার পরে অনলাইনে দেখাবে যে উনি রিটার্ন সাবমিট করছে। তাহলে আপনি যদি ই রিটার্ন জমা দিয়ে দেন সাথে সাথে একজন থার্ড পার্টি চেক করতে পারবে যে হ্যাঁ উনি রিটার্ন দিছে। আর যদি আপনি ম্যানুয়ালি জমা দেন তাহলে সার্কেল কবে এন্ট্রি দিবে তখন কি আপনি থার্ড পার্টি তখন কি এটা বুঝবে, অনলাইনে আপডেট দিলে পরে বুঝবে যে উনি রিটার্ন জমা দিচ্ছে, তা না হলে কিন্তু বুঝবে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ই রিটার্ন জমা দিলে এই হ্যাসেলটা আপনাকে পোহাইতে হবে না। সার্কেলে আপনি জমা দিয়ে আসছেন, দেখা গেছে 8 দিন চলে গেছে এখনো এন্ট্রি হয় নাই, কোনটা হতে পারে। তো এই এই মানে হ্যাসেলটা অ্যাভয়েডেন্স করার জন্য ই রিটার্নটা কিন্তু খুব মানে সহজ একটা ব্যাপার। অনলাইনে যে রিটার্ন আপনি সাবমিট করছে কিনা এটা যে দেখা হয়, এটাকে বলা হয় মানে ভেরিফিকেশন স্লিপ। কিভাবে পিএসআর সাবমিট করতে হয় আমি আমি আপনাদেরকে একটু যদি দেখাই, কিভাবে আপনি বুঝবেন যে থার্ড পার্টি রিটার্নটা সাবমিট করছে কিনা। আমি একটু এনবিআর এর ওয়েবসাইটটাতে যাই। এনবিআর এর ওয়েবসাইটে কিন্তু অনেক বিষয় আছে। ই রিটার্নে সার্চ দিয়েও আপনি দেখতে পারেন। ধরেন আপনি একটা ব্যাংকে সেবা নিতে গেছেন, ব্যাংক কিভাবে বুঝে যে আপনি রিটার্ন সাবমিট করছেন নাকি করছেন না? ব্যাংক কি করে, যে ই রিটার্নে সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে যা রিটার্ন ভেরিফাই, এই যে দেখেন রিটার্ন ভেরিফাই বা পিএসআর, ভেরিফাই ইউর রিটার্ন, আপনি রিটার্ন দাখিল করছেন কিনা ব্যাংক নিশ্চিত হয়ে এখানে একটা টিন দেই। বুঝতে পারছেন? কারণ আমি আমার টিনটা দিই, আমি আমার টিনটা দিই, আমি এখনো রিটার্ন সাবমিট করি নাই, দেখি কি দেখায়। ধরেন আমি আমার টিনটা দিলাম এখানে 313369779106। এরপরে ব্যাংক কি করে এখান থেকে একটা ইয়ার সিলেকশন করে, এখন 24-25 চলতেছে, এই সিলেক্ট করার পরে এখানে একটা ক্যাপচা দেই, UK W9 TT।
তাহলে আপনার রিটার্নটা সাবমিট হলো কিনা, অনলাইনে আপডেট হলো কিনা, এটা আপনি নিজেই চেক করতে পারেন। এই যে নো ডাটা ফাউন্ড লেখা আসছে, দেখছেন? তার মানে আমি রিটার্নটা এখনো সাবমিট করি নাই। আমি যদি রিটার্ন দিতাম তাহলে এখানে লেখা আসতো যে দিস টিন, আমার নাম দিয়ে আসতো, হ্যাজ হ্যাজ অলরেডি সাবমিটেড রিটার্ন, এরকম লেখা থাকতো। তাহলে ব্যাংক কিভাবে বুঝে যে আপনি রিটার্ন দিছেন নাকি দিছেন না? ব্যাংক তো একটা থার্ড পার্টি। আমি আপনি এসএসসি বা ট্যাক্স পেয়ার, আমরা ট্যাক্স জমা দিছি কিনা এটা ব্যাংক কিভাবে বুঝে? ব্যাংকে ওই যে এভাবে ভেরিফাই করে, এভাবে ভেরিফাইয়ের মাধ্যমে ব্যাংক বুঝতে পারে যে রিটার্নটা সাবমিশন হলো নাকি হলো না। এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন এটা আমরা কোথায় পেলাম, এটা কিন্তু ই রিটার্নের পাশাপাশি গিয়ে এই যে রিটার্ন ভেরিফাই পেলাম। এটা স্টপ করে দিয়ে লেকচারটাতে আবার চলে যাই। এই রিটার্ন সিস্টেম দ্বারা চালান কপি তৈরি হবে, মানে অটোমেটিক্যালি আপনি যে ট্যাক্স কত টাকা দিচ্ছেন, এটা যে ডাটাটা ইনপুট দিবেন, এটা আবার একটা সরাসরি ভাবে চালানে নিয়ে। তাহলে এখন এখানে দেখেন ই রিটার্ন সিস্টেম দ্বারা চালান কপি তৈরি হয়ে যাবে, বা ট্যাক্স সংক্রান্ত সব ধরনের ইতিহাস আপনি ই রিটার্ন সিস্টেমে পেয়ে যাবেন। আপনি ধরেন 5-7 বছর ই রিটার্ন জমা দিচ্ছেন, আপনি ম্যানুয়ালি কোনো কপি আপনার সংরক্ষণ করার প্রয়োজন নেই। আপনি আপনার পিছনের বছরের রিটার্ন গুলো আপনি প্রিন্ট দিতে পারবেন, কারণ একটা বছরের রিটার্ন তৈরি করার জন্য তো কি করার প্রয়োজন হয়, প্রিভিয়াস রিটার্নের প্রয়োজন পড়ে। প্রিভিয়াস রিটার্ন ছাড়া কিন্তু, এটা যদি পুরাতন রিটার্ন হয় তাহলে প্রিভিয়াস রিটার্ন ছাড়া কিন্তু আপনি এই বছর রিটার্ন তৈরি করতে পারবেন না, তথ্য ভুল হয়ে যাবে। তাহলে এই তথ্যটা আপনি কিন্তু যদি ই রিটার্ন সাবমিট করেন তাহলে আপনার এটা সংরক্ষণ করার ভয় থাকবে না। জাস্ট পাসওয়ার্ডটা মনে রাখবেন, ওখানে ঢুকলেই পরে আপনার যাবতীয় তথ্য, প্রতি বছরের তথ্য আলাদা আলাদা ভাবে আপনি খুঁজে পাবেন। এটাও কিন্তু ই রিটার্ন সিস্টেমের একটা সুবিধা। এই জন্য এই ই রিটার্নে রিটার্ন জমা দেওয়ার সুবিধা কি কি, এখানে যে কয়টা সুবিধার কথা বলা আছে, 7টা সুবিধার কথা বলা আছে, এগুলো আপনি একটু মুখস্থ করে ফেলবেন। এই লেকচারের প্রাসঙ্গিক কিছু বাড়ির কাজ দেওয়া আছে। 2024-25 বর্ষের রিটার্নের অবিকল নকল প্রদানের জন্য আবেদনপত্র লিখুন, বাংলাতে আসতে পারে, সার্টিফাইড কপি। জি, আপনি যে রিটার্নটা সাবমিট করলেন এটা আবার অবিকল নকল আপনি চাইতে পারেন, সেই আপনি আবেদন লিখতে পারেন। আবেদনটা কিভাবে লিখবেন? ওই যে কোর্স সনদপত্রের আবেদন যেভাবে লিখলেন ঠিক একইভাবে অবিকল নকলের জন্য আপনি আবেদন লিখবেন। জাস্ট খালি কোর্স সনদের জায়গায় অবিকল নকল কথাটা লিখে দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটু ফরম্যাটটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে 2024-25 করবর্ষের আইটি 15, আইটি 30, আইটি 88 এর অবিকল নকলের জন্য আবেদনপত্র লিখুন। একজন করদাতা যখন রিটার্ন ফিল আপ করে সাবমিশন করে, তার রিটার্নটাই হলো তার জন্য অ্যাসেসমেন্ট। এখানে স্বীকৃত করদায়ী হিসেবে সে কর স্বীকার করছে এত টাকা আমার কর আসে। এখন ইনকাম ট্যাক্স অফিস যখন তার রিটার্নের ভুল ভ্রান্তি ধরে কর নির্ধারণ করে, তখন কিন্তু আরেকটা রিটার্ন তৈরি করে না, তখন আইটি 15 তৈরি করে, আইটি 30 তৈরি করে, আর আইটি 88 তৈরি করে। আইটি 88টা হচ্ছে ওখানে বর্ণনা করা থাকে যে ওনার আয় এত, কি কারণে এত ইত্যাদির ব্যাখ্যা লেখা থাকে। আর আইটি 30-র মধ্যে বা আইটি 30-এর মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন দেওয়া থাকে। আর আইটি 15-র মধ্যে বলা হয় যে এই টাকাটা আপনি এত তারিখের ভিতরে দিয়ে দেন, যেটাকে দাবির নোটিশ বলা হয়। বুঝতে পেরেছেন? তাহলে এগুলা চেয়ে অনেক সময় করদাতা আবেদন করার প্রয়োজন হতে পারে সার্কিটে। তখন আবেদনটা কিভাবে লিখবেন? ফরম্যাট এটাই ব্যবহার করবেন। এই ফরম্যাটে আপনারা এগুলা চাইবেন, অর্থাৎ যা কিছু চাইবেন সবকিছু উপকর কমিশনারের কাছে চাওয়া হয়। কারণ ফাইলটা আছে কোথায়? সার্কেল। সার্কেল ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইনকাম ট্যাক্স ফাইল। তাহলে
যেহেতু ফাইল আছে সার্কেলে, তাহলে আপনার যাবতীয় তথ্যগুলো তো ওই সার্কেলে আছে। সার্কেলের প্রধান উপকার কমিশনার, আপনার আবেদনগুলো সবসময় উপকার কমিশনারের কাছেই হবে, কোনো কিছু চেয়ে যদি আপনি আবেদন করেন। যেহেতু সার্কেল ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইউর ট্যাক্স ফাইল, সার্কেল যেহেতু আপনার ট্যাক্স ফাইলের কাস্টোডিয়ান, এই হচ্ছে ব্যাপার। এরপরে একটা প্রাসঙ্গিক বাড়ির কাজ আয়কর কর্তৃপক্ষ কারা, আমরা দেখে আসলাম। স্বীকৃত করদায় কি, প্রশ্নটা আসতে পারে 5 নম্বরে, ওটা কিন্তু আসবেই। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে লিখুন, আসতে পারে 5-10 নম্বরের প্রশ্ন। ই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লিখুন, 5-10 নম্বরের প্রশ্ন আসতে পারে। অথবা ই রিটার্ন জমা দেওয়ার সুবিধাগুলো কি কি, লিখুন, 5-10 নম্বরের জন্য আসতে পারে। আজকে আমাদের লেকচারের আলোচনা এতটুকু ছিল। আজকে আমাদের 20তম লেকচার, সর্বশেষ ঘোষিত লেকচার অনুযায়ী সর্বশেষ ক্লাস। এরপরে আমরা আরো 2টা ক্লাস নিব, মেকআপ ক্লাস। এখন আমরা একটু দেখি যে আমরা যে শেষ করে দিলাম আমাদের 20টা লেকচার দিয়ে আমাদের সিলেবাসটা মেকআপ হলো কিনা। জবনিকে আমি বলে দিছি, আমরা আমরা জানি যে সিলেবাসে বলা আছে আয়কর আইন 2023-এর উপর প্রশ্ন আসবে। আমরা আয়কর আইন 2023 পড়েছি, আমরা শিখেছি যে এখানে 345টা ধারা আছে, 25টা অংশ আছে, আর 8টা তফসিল আছে। অর্থ আইন, অর্থ আইনে কি থাকে? অর্থ আইনে থাকে কর হার। একজন স্বাভাবিক ব্যক্তির কর হার কত? ওই যে 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 3.5 থেকে 4.5 পর্যন্ত 5%। এই যে আমরা স্বাভাবিক ব্যক্তির জন্য, ফার্মের জন্য, কোম্পানির জন্য, এবং সারচার্জ যে বিষয়টা পড়ে আসছে, 4.5 কোটি টাকার উপরে হইলে পরে তাকে সারচার্জ দিতে হয়। এই কথাগুলো কোথায় বলা আছে? অর্থ আইনে বলা আছে। এগুলো কিন্তু আমরা শিখে আসছি, তাহলে অর্থ আইনে আমরা দেখছি। আয়কর বিধিমালা 1984, আয়কর বিধিমালা 1984 নামের যে বইটা আছে, ওখানে বিভিন্ন ফর্মের বিষয়ে বলা আছে, অথবা ওখানে এডিআর এর কথা বলা আছে। আয়কর বিধিমালা 1984 তো আর এখন নাই, এখন তো নতুন নতুন বিধি তৈরি হচ্ছে। যেমন ধরেন এডিআর বিধিমালা হইলো কিছুদিন আগে, তাহলে আগের যে বিধিমালাটা ছিল, ওই বিধিমালাটা আয়কর বিধিমালা 1984-র অংশ ছিল, এডিআর এর বিধিমালাটা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অথবা বিভিন্ন ফর্ম, নোটিশ, যে ইনকাম ট্যাক্স অফিস যে বিভিন্ন নোটিশ দেয়, জরিমানার নোটিশ, এই নোটিশ সেই নোটিশ। তাহলে আগে তো নোটিশের ফরম্যাটটা একরকম ছিল, এখন নোটিশ, ওই আগের নোটিশ গুলো আছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে নতুন ভাবে ইনক্লুড হচ্ছে। স্বাভাবিকভাবে এই জাতীয় দেখা গেছে যে আহ, আপনার একটা ফর্ম সম্পর্কে লিখুন, এই জাতীয় প্রশ্ন আসবে না। তো এই আয়কর বিধিমালাতে বিভিন্ন, যেমন ধরেন এসআরও, এসআরও 7 সম্পর্কে বলা আছে যে এসআরও 7-এ কি বলা আছে? এসআরও 7-এ বলা আছে যারা সরকারি চাকরিজীবী তাদের মূল বেতন এবং উৎসব বোনাস হবে করযোগ্য আয়। এটা একটা এসআরও, এটা একটা আপনার ইয়েতে এ, একটা আলাদাভাবে ইনকাম ট্যাক্সের যে ম্যানুয়াল থাকে, একটা আয়কর আইন, একটা হচ্ছে আয়কর বিধিমালা। হ্যাঁ, এই বিধিমালার অংশ হচ্ছে এইগুলা আর কি, বিভিন্ন ছড়ানো ছিটানো যে বিষয়গুলা, এই অংশগুলো আসলে মানে বিধি, ট্যাক্সের বিধি। মূল হচ্ছে তো আয়কর আইন। তাহলে এটার আলাদাভাবে এখনো বিধি প্রস্তুত হয় নাই, বা একটা বিধি এখনো কমপ্লিট বা পূর্ণ হয় নাই। আগের যে বিভিন্ন রকম ফর্ম টর্ম ছিল, এগুলা দিয়েই আবার ইদানিং নতুন নতুন ফর্ম বের হচ্ছে। বা এই যে কিছুদিন আগে আপনার পাশ হলো যে এডিআর বিধিমালা, তো এগুলো এগুলা স্থান পাবে আয়কর বিধিমালার ভিতরে বা এই বইটাতে। হ্যাঁ, এটা হয়তো আবার নতুন করে ছাপা হবে। তো এখানে যে বলে দিছে আয়কর বিধিমালা 1984, এখান থেকে সরাসরি ভাবে আহ, কোনো কোয়েশ্চান, আলাদা কোনো কোয়েশ্চান নাই। নানান এট র্যান্ডম ছড়ানো ছিটানো বিষয়গুলাই আয়কর বিধিমালার অংশ ছিল। বিভিন্ন ফর্ম বিষয়ে আলোচনা ছিল, বা এই বিধিমালার ভিতরে ছিল। এই যে আয়কর, সরি, এডিআর বিধিমালা 2012 ছিল আগে, এখন তো এডিআর বিধিমালা 2024 হয়ে গেছে। তার মানে ওই বিধিমালার বিধিগুলাও চেঞ্জ হচ্ছে। আয়কর বিধিমালা 1984-তে স্থান পাইতো বিভিন্ন বছরে বছরে যে উৎসকর বিধিমালা আছে, এটা তাহলে উৎসকর বিধিমালাও তো যুগে যুগে চেঞ্জ হয়ে আসতেছে। যে উৎসকর বিধিমালা এখন 2024 নতুন ভাবে প্রকাশিত হয়েছে। তাহলে আয়কর বিধিমালা থেকে আলাদাভাবে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বা প্রাসঙ্গিকতা নেই। এরপরে দেখেন উৎসকর বিধিমালা, এটা আমরা দেখে আসছি। উৎসকর বিধিমালা আমরা দেখে আসছি যে টিডিএস বা উৎসকর্তন কাটা হয় আয়কর আইন 2023 অনুযায়ী আপনার 54টা আয়ের সময়। এর মধ্যে 40টা আয় যেগুলা ন্যূনতম কর দেয়, আর বাকিগুলো ন্যূনতম কর দেয় না। উচ্চকর বিধিমালা কিরকম? যেমন বেতন হতে যে উচ্চ কর্তন কাটা হয়, এটা উচ্চকর বিধিমালার বিষয়। আমরা দেখে আসছি স্বাভাবিকভাবে গড় হারে উচ্চ কর্তন করে রাখা হয়। আমরা দেখে আসছি, হ্যাঁ, যারা আমদানি রপ্তানি করেন, আমদানির ক্ষেত্রে
উচ্চ কর কেটে রাখা হয় বা টিডিএস বা এআইটি কেটে রাখা হয় অনধিক 20%। আমরা কোনো একটা লেকচার আলোচনা করে আসছি যে কখন কত পার্সেন্ট আপনার ট্যাক্স কেটে রাখা হবে, এটাই সাধারণত উৎসকর বিধিমালার ব্যাপার। তাহলে আমরা উৎসকর বিধিমালা বিষয়েও পড়ে আসছি। এডিআর বিধিমালা 2024, এটা আমরা দেখছি যে একজন করদাতা কর নির্ধারণী আদেশের বিরুদ্ধে যদি কোনো প্রতিকার পেতে চান তাহলে বিভিন্ন ভাবে পেতে পারেন। এর মধ্যে একটা জায়গা হচ্ছে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। এই এডিআর বিধিমালা আছে, এখানে বলা আছে যে এই এডিআর বিধিমালায় বলা আছে যে একজন সহায়তাকারী থাকবে আর একজন কমিশনারের প্রতিনিধি থাকবে আর করদাতার পক্ষের প্রতিনিধি থাকবে। তাদের মাধ্যমে আলোচনা সাপেক্ষে একটা সমাধানে আসবে, সালিশের মতো আর কি। এটা এডিআর বিধিমালায় বলা আছে, এটা আমরা দেখেছি দান কর আইন 1990, দান করলে পরে কত টাকা ট্যাক্স দিতে হবে আর কাকে কাকে দান করলে পরে ট্যাক্স দিতে হবে না। আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ আমরা দেখে আসছি যে আয়কর আইন অনুযায়ী কিভাবে একজন ব্যক্তির কর দায় নির্ণয় করা হয়, কর পরিগণনা করা হয়, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়, এই বিষয়গুলোর নামই হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। এখানে একটা বিষয়ের কথা বলা আছে হিসাব বিজ্ঞান। আমরা বেশ কয়েকটা ক্লাস, 2-3টা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি হিসাব বিজ্ঞানের উপর। আমরা দেখে আসছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করার জন্য হিসাব বিজ্ঞানের হিসাব চক্র মেনটেন করতে হয়। সে অনুযায়ী একজন ব্যবসা প্রতিষ্ঠানের যে আপনার অ্যাকাউন্টেন্ট, উনি লেনদেন গুলা লিপিবদ্ধ করেন জাবেদায়, জাবেদা থেকে পাকা বই খতিয়ানে, খতিয়ান থেকে রেওয়া মিলে, রেওয়া মিলের মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রস্তুত করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফলাফল নির্ণয় করে থাকেন। গত ক্লাসে আমরা দেখে আসছি ইংরেজিটা, যে ইংরেজি বিষয়ে কি জাতীয় প্রশ্ন আসতে পারে। এগুলা থেকে খুব আহামরি বা কঠিন টাইপের বা ডিপ কোয়েশ্চেন আসবেই না। সর্বোচ্চ একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ ইংরেজিতে সর্বোচ্চ কঠিন। আমরা আজকে দেখলাম যে বাংলা বিষয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, একটা বিষয় আসতে পারে, সেটা সম্পর্কে টিকা লেখার প্রয়োজন হতে পারে জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে লিখুন বা রিটার্ন সম্পর্কে লিখুন। এই জাতীয় পেসেজ আকৃতিক কোয়েশ্চেন থাকতে পারে বা একটা আবেদন থাকতে পারে। তাহলে এই জবনিকায় বলে দেওয়া এখানে যে 10টা বিষয় ছিল সিলেবাস আইটিপির, আমরা এই 10টা বিষয়ই টাচ করেছি। যেগুলা কিছু বিষয় তো পড়ি নাই, বিষয়গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো আমরা অ্যাভয়েড করেছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। আমার ধারণা অনুযায়ী, আমার জানা মতে আপনাদের আইটিপি পরীক্ষার প্রয়োজন এরকম কোনো বিষয় বাদ পড়েনি লেকচার থেকে। সব বিষয়ে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় আপনারাও বিষয়টা সম্পর্কে অবগত আছেন যে মোটামুটি যে বিষয়গুলো আমাদের আইটিপি পরীক্ষার জন্য প্রয়োজন সবকটা বিষয়ে আমরা টাচ করার চেষ্টা করেছি, আর যেখান থেকে কোশ্চেন আসবে ওখানে আমরা হাইলি এমফাসিস করেছি। এই ছিল আমাদের মানে ক্লাস শিডিউল, ক্লাস ম্যানুয়াল বা ক্লাসের সিলেবাস। সে অনুযায়ী আমরা আমাদের সবকটা ক্লাস নিতে সক্ষম হয়েছি। হয়তো অনেকে মিস করছেন, তার জন্য হয়তো আমরা রিকভার বা মেকআপ ক্লাস নিব। এখন আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি, আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নেবো, এরপরে ক্লাস আজকে শেষ করে দিব আর কি। আপনার হ্যান্ড রাইজ করে একটু সিরিয়ালি কোয়েশ্চেন করেন, হ্যাঁ। জি, খাদিমুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন বোধহয়, বলেন। জি, আপনারা প্রশ্ন করতে পারেন। খাদিমুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন বা কোনো কমেন্টস থাকলে মতামত দিতে পারেন। স্যার বলছিলাম যে ওই যে আবেদনটা যে লিখবো প্রত্যয়নপত্র অথবা ওই যে প্রাপ্তিয়ার জন্য জি, অবিকল নকলের জন্য এই যে কি স্যার রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার তো দিতে হবে, না হলে কি খুঁজে পাবে? আচ্ছা, এটার জন্য তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি দিয়ে দিবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যাকনোলেজমেন্ট কি স্লিপটা সংযোজন অ্যাটাচ, করতে হবে? হ্যাঁ এটা অ্যাটাচ করে দিয়ে দিবেন। ধরেন আপনি যদি একজন অনুমোদিত প্রতিনিধি বা লয়ার হিসেবে একজন করদাতার সার্টিফাইড কপির জন্য আবেদন করেন, আপনাকে কিছু বিষয় অ্যাটাচ করে দিতে হবে সংযুক্তি হিসেবে। এর মধ্যে কি থাকবে, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে,
আর এটা তো সুবিধা, এটা সুবিধার জন্য দেওয়া হয় অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, কিন্তু আপনার তো এটা দেওয়ার কথা না। এটা তো ইনকাম ট্যাক্স অফিস আপনার ফাইলটা সংরক্ষণ করতেছে, আপনার নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে ওই রিটার্নটা পাবে, ওখানেই পাওয়ার কথা, থাকার কথা। সিরিয়ালটা কিন্তু আপনার দেওয়া ম্যান্ডেটরি না, এটা আপনি দেন সুবিধার্থে, যাতে খুব সহজে আপনি এটা পাওয়া যান আর কি, খুব সহজে ওনারা খুঁজে পান। এগুলো ব্যাপার। আইনগত ভাবে তো আপনার নামে যে ফাইল আছে, আজকে রিটার্নটা জমা দিচ্ছেন, আজকে ওখানে ঢুকায় ফেলার কথা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ওকে। জি। ফাহমিদা আক্তার আপু, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। জি, নেক্সট কি কোশ্চেন করতে চাচ্ছেন? কোশ্চেন করতে পারেন। স্যার বলছিলাম যে 3 নাম্বার তো আমাদের নাই, কিন্তু 1 2 3 4 বা স্টার, 12টা স্টার দিলেই হবে। কোথায়? 3 নাম্বার যদি আপনার না থাকে তাহলে তো মুশকিল, তাহলে তো আপনি না টেক্সট স্যার, ফাইল। আমরা যে পরীক্ষার হলে অ্যাপ্লিকেশনটা লিখবো ওইখানে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে একটা কাল্পনিক সংখ্যা বসায় দিবেন। হ্যাঁ, 12টা, হ্যাঁ 12টা ডিজিটের, রাইট রাইট রাইট। আর হচ্ছে 12টা যে ডিজিট। অনলাইন রিটার্ন জমা দেওয়ার তো সুবিধা বললেন, কয়েকটা অসুবিধাও লিখে দেন, লিখে রাখি, যদি আসে তাহলে দিয়ে দিব। অসুবিধা তো অসম্ভব নাই, কোনো অসুবিধাই নাই, আর এটা তো আসা তো অসম্ভব, পরীক্ষাতে আসবে না এটা কখনো। গভর্নমেন্ট তো ও এই রিটার্নের সুবিধা নিয়ে প্রচার করতেছে, কোনো অসুবিধা নাই এই রিটার্নের। বুঝতেছেন? জি চিন্তাও স্যার। করা যায় না এটার অসুবিধা, এটা তো সব সুবিধা। এটা আসবে না, ও, অসুবিধা আসবে না। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই। ওকে। ঠিক আছে, আরো কেউ কোনো কোয়েশ্চেন বা মতামত প্রকাশ করতে চাইলে করতে পারেন। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব, পেয়ে যাবেন আপনারা। আমরা যে লেকচার গুলা নিয়েছি, লেকচার গুলো আপনারা একটু রিভিউ করেন, রিভিউ করতে থাকেন বিভিন্ন লেকচার, যে লেকচারটা আপনি কম বুঝেছেন ওই লেকচারের ভিডিওটা দেখেন। জি, একজন প্রশ্ন করতে চাচ্ছেন, জি আপনি স্যার প্রশ্ন করেন। স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, তফসিল দিয়ে কি পরীক্ষা আসার সম্ভাবনা আছে স্যার? না, যে বিষয়গুলা আসার কথা এগুলা আমি লেকচারে আনছি। যেমন তফসিলে কি আছে, তফসিলে সিক্স 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 শিডিউল, যেটা ষষ্ঠ তফসিলে কি আছে, ওখানে বলা আছে যে কোন কোন জায়গা থেকে আয় হইলে পরে সেটা কর মুক্ত, কর দিতে হয় না। জি স্যার। ওখানে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, এগুলো আমরা লেকচার শিটে নিয়ে আসছি, এই জন্য তফসিলের উপর আলাদাভাবে ক্লাস করার প্রয়োজন হয়নি। না স্যার, বুঝতে আমি পেরেছেন? ওইটা প্রশ্ন করি না, আমি প্রশ্নটা করছি যে যেমন তো শীটের মধ্যে বা আপনার আলোচনার মধ্যে যে তফসিল এক, আমি আমার হাতে শীট নাম্বার একটু দেখি, শীট নাম্বার 3 আছে, 3 নাম্বার শীটের এই তফসিল একের কথাই আমি বলছিলাম আর কি। তো এখানে যে আপনি ওই জনাব আজমন সাহেবের যে তফসিলের ওই যে তথ্যগুলো দিয়েছে, এভাবে কি আসার কোনো সম্ভাবনা আছে যে চাকরি হইতে আয় থাকলে নিম্নোক্ত তফসিলটি পূরণ করিতে হইবে? না 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 বা না। তাহলে এটা পড়ার তো মনে হয় বেশি একটা আমি আমি প্রয়োজন না, মানে আমি নিজে প্রয়োজন ছিল। আমি বলি, এখানে তফসিলটা একটু ডিভিশন হয়ে গেছে। তফসিলটা, ওখানের যে তফসিলটা আছে সেটা হচ্ছে জি আপনার এখানে একটা উদ্ধৃতি দেওয়া আছে যে যে, চাকরি হইতে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তফসিল এক ফিল আপ করতে হবে, এরকম লেখা না? জি জি স্যার। আচ্ছা, তফসিল আয়কর আইন 2023-এ যে 345টা ধারা আছে, 25টা অংশ আছে, 8টা তফসিল আছে, ওখানে হলো ওই তফসিল হচ্ছে আইনের ব্যাখ্যা আছে। বুঝতেছেন? ওই তফসিলটা এক জি বিষয়। এখানে যে তফসিলের কথা বলা হয়েছে এটা হচ্ছে রিটার্নের তফসিল। জি জি স্যার। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? এটা কি আসার সম্ভাবনা আছে এরকম ভাবে? কিরকম ভাবে আসতে পারে, আপনি একটু আন্দাজ করছেন কিরকম, বলেন তো স্যার এই আমি প্রশ্নটা। প্রশ্নটা করছিলাম যে আপনার ওই যে আমাদের সাথে যে আলোচনা করছেন বা যে শীট গুলো দিয়েছেন, ওইতে আমি আমার হাতে আছে 3 নাম্বার শীট, এই 3 নাম্বার হ্যাঁ শীটে যে এরকম এক না তফসিল এক, প্রতিটা ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেষে ক্লাস বা ম্যাথ শেষে একটা তফসিলে কিভাবে ওই তথ্যগুলো এন্ট্রিভুক্ত আমরা করি। এখন ওইভাবে কি সরাসরি কোনো তফসিলের পরীক্ষায় আসবে, বা এরকম কি আমাদের লিখতে হবে যে করদাতার নাম, জনাব আজমন, টিএন নাম্বার, তারপরে কিভাবে মূল বেতন, এভাবে কি কোনো তথ্য দিয়ে কোনো তফসিল আসবে, নাকি না না, এরকম শুধুমাত্র ভাবে প্রশ্ন আসবে না, এখানে আসবে না রিটার্নে। স্বাভাবিকভাবে কোনো রিটার্ন দেওয়া থাকবে না,
কোনো রিটার্ন দেওয়া থাকবে না। আপনার কি করতে হবে, ধরেন একজন বেতন খাতের আয় আছে, এক্ষেত্রে বেতন খাতের যে বিভিন্ন ধাপ আছে এই ধাপগুলা দিয়ে আপনাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে যে কতটুকু ট্যাক্সেবল আর কতটুকু নন ট্যাক্সেবল বা ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। এটা আপনি কিভাবে ফিল আপ করেন, এটা তো তফসিল অনুযায়ী ফিল আপ করেন, রিটার্ন এটাই বলা আছে। তো এখানে স্বাভাবিকভাবে যেহেতু রিটার্ন দেওয়া থাকে না পরীক্ষাতে, কোশ্চেন পেপারে রিটার্ন দেওয়া থাকবে না, তো এরকম ভাবে ফিল আপ করার জন্য কোনো স্কোপ বা এই জাতীয় কোনো কোশ্চেন এরকম ভাবে আসবে না। এটা আমি ওখানে কেন ফিল আপ করিলাম, ওইটা তো আপনি কর দায় যখন নির্ণয় করবেন, কর দায় যখন নির্ণয় করবেন, একজন ব্যক্তির যদি ফ্যাক্টস দেওয়া থাকে পরীক্ষাতে, চাকরিজীবীর যদি ফ্যাক্টস গুলা দেওয়া থাকে, তাহলে আপনি জি কোনগুলা স্যার। করযোগ্য হিসেবে নিবেন, কোনগুলা করযোগ্য হিসেবে নিবেন না, এটা রিটার্নে তো একটা তফসিল দেওয়া আছে। সেই তফসিলের মতো করে কিন্তু আপনাকে বের করতে হবে, এটার সাথে কানেক্ট করানোর জন্য এই তফসিলটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি আর কি। বুঝতে জাস্ট পেরেছেন? বোঝার জন্য, শুধু বোঝার জন্য স্যার। রাইট, রাইট, বোঝার জন্য। আমরা ম্যাথটা তো আমাদের মতো বা হিসাব বিজ্ঞানের ওই অঙ্কের মতো ওভাবে করলে ভালো হবে, নাকি এমনি সরাসরি পাটিগণিত যেভাবে করে ওভাবে করে যাওয়াটা ভালো হবে স্যার? আমরা ওই যে ট্যাক্সের যে ম্যাথ গুলা এগুলা এরকম আসবে। আয়কর হ্যাঁ, আয়করের ক্ষেত্রে তো যেমন আমার হাতে জনাব আজমনের ওই বেতনের হিসাবটা আমি দেখতেছি, ওটা হিসাব বিজ্ঞানের এরকম আমরা হিসাব বিজ্ঞানের যে অঙ্কগুলো করি, যে প্রথমে বিবরণ লিখি, তারপর টাকা লিখি, তারপর টাকার অঙ্ক লিখি, মানে ইনার কলমে কিছু টাকা না, থাকে, ওইভাবে আউটার ওইভাবে কলমে কিছু। ওইভাবে লেখার দরকার। ওইভাবে যদি গুছায় লিখতে পারেন, যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন তত ভালো আর কি। তো ওইভাবে লেখা বাধ্যতামূলক না। মানে ওভাবে লিখলে এমনি সমস্যা তো নাই স্যার? না, না, সমস্যা নাই, এটা তো আরো বেশি সুন্দর হবে, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ওয়েলকাম। ঠিক আছে, এরপরে আর দু একটা কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন যে কোনো বিষয়ে। আমার মনে হয় যে মোটামুটি সবাই, আজ আর কোশ্চেন নাই স্যার। হ্যাঁ, মোটামুটি সবাই নীরব হয়ে গেছে। আজকে এই যে বিদায় ক্ষণে যেরকম মন খারাপ থাকার কথা আর কি, সবারই মন খারাপ নাকি? আমরা, না না, আপনি তো বিদায় বিদায় আপনাকে না, দিচ্ছি না বিদায় স্যার, নেই আপনি। নাই, কিন্তু আমাদের, হ্যাঁ, আহ, যে ঘোষিত ক্লাস ক্লাস আজকে শেষ ক্লাস আর কি, এখন তো যেটা নেওয়া হবে সেটা মেকআপ ক্লাস নেওয়া হবে আর কি। আপনি মেকআপ ক্লাস নিবেন এবং হ্যাঁ, হ্যাঁ, আমাদের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত জি, জি, আপনি যখনই আপনি সময় পাবেন আমাদের ডাকবেন, একটু একটু আমাদের সাথে কথাবার্তা বলে যাবেন আর কি। এটা করতে হবে স্যার, এই এই ইয়ের আগ পর্যন্ত স্যার, পরীক্ষার ঠিক আগ আছে, পর্যন্ত। ঠিক আছে, পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি আছি, বিভিন্ন নির্দেশনার জন্য ইনশাল্লাহ আমি আছি, আমি যখন এবং যে তথ্য এবং পাবো। পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা যারা মোটামুটি যদি টিকতে পারি বা না হ্যাঁ, টিকতে হ্যাঁ, পারি, যেটাই হোক, আশা হ্যাঁ, করি টিকবো। তো এরপরে আমরা ফার্দার যে প্রসিডিউর আছে সেগুলো আমরা আরো স্কিলড হবো আপনার মতো। কিন্তু আপনি ইনশাল্লাহ, ছেড়ে যায় ইনশাল্লাহ। না আমাদেরকে এখান থেকে, না, না, এটা না, বলুন। না, 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 ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই একদম। আমরা তো একটা প্ল্যাটফর্মে একটা গ্রুপই করে ফেললাম আজীবন, যাতে কিনা আবদ্ধ থাকতে পারি। এই জন্য আমাদের মন খারাপ না, আপনাকে তো যেতে দিচ্ছি না, দ্যাটস ওয়াই আমাদের মন খারাপ। আচ্ছা, আচ্ছা, স্যার। যাই হোক, তাহলে জি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা, এই জন্য হয়তো বা কোনো কোশ্চেন এরাইজ হয়নি। আর আজকের জি ক্লাসের স্যার। আলোচনা তো খুব সহজ ছিল, খুব সহজ ছিল, জি খুব স্যার। জটিল কোনো বিষয় ছিল না। আহ, ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন আছে, ওগুলো আমি এই সপ্তাহে সলভ করলে আমি আপনাকে সামনের সপ্তাহে আপনাকে কিছু কোশ্চেন জি, করতে পারবো। জি, জি, এই আর আপনি কি। কোয়েশ্চেন করেন, আর যে কোনো সময় কোয়েশ্চেন এরাইজ হলে গ্রুপে লিখে লিখে দিয়েন, হ্যাঁ, যে একজন না পারলে আরেকজন হয়তো বা পারবে, উনি একটা সমাধান দিতে পারবে, এরকম হবে আর কি। শিওর স্যার, শিওর শিওর স্যার। নলেজটা শেয়ার হলো। জি ঠিক আছে, তাহলে আজকে আমরা আহ, স্যার, স্যার জি, আসসালামু আলাইকুম স্যার। ওই বাংলা এবং আরেকটু ডিস্টার্ব করলাম স্যার বিদায়ক্ষণে। স্যার ওই বাংলার ইংরেজি যে অ্যাপ্লিকেশনটা একটু গ্রুপে দেওয়ার কথা ছিল, আসলে পাইনি স্যার, এটা কি দিছেন? না, না, গ্রুপে দেওয়া হয়নি, আমি গ্রুপে দিয়ে দিব, সফট কপিটাই তো আপনি চাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, একটু জাস্ট চোখ বুলানো, ওই যাতে লিখতে সুবিধা হয় আর কি। অনেক সময় পাড়ার জিনিসটাও মানে স্যার গুছিয়ে লিখতে একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে, ঠিক আছে, পরীক্ষাটা। জি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে নক দিবেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। স্যার, স্যার সাজেশনটা কবে দিবেন স্যার? সাজেশনটা দিয়ে দিব, সাজেশনটা রেডি করতেছি, হ্যাঁ, রেডি করতেছি। আচ্ছা, আপনার লেকচার আচ্ছা, গুলা, এক্সট্রা ক্লাস নেবেন, এটা কি আগামী সপ্তাহে নাকি?
হ্যাঁ, আগামী সপ্তাহে নেওয়ার চিন্তা ভাবনা, যদি খুব বড় ধরনের ঝামেলা না থাকে আগামী সপ্তাহে নিব আমি। একদিন আগে অ্যানাউন্স করে দিব। আচ্ছা, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। জি।